সো আজকে আমাদের এটা ক্লাস 8। ওকে, সো আমরা এতদিন ধরে প্রায় সব কটা এনার্জি ফর্মই পড়া হয়ে গেছে, জিওথার্মাল, ওয়াইন্ড, সোলার, ঠিক আছে, ওশেন, টাইডাল, হাইড্রাল সবই পড়া হয়ে গেছে। তো আমাদের লাস্ট যেটা বাকি আছে সেটা কি, সেটা নর্মালি সেরকম টাইপের না, জাস্ট লাইক এটা বলতে পারি কি এতদিন ধরে আমি যা যা পড়লাম সেগুলো সব কিছুকে সেগুলো ন্যাচারাল, তাই না? ন্যাচারাল মানে কি, জাস্ট লাইক যে সূর্য না থাকলে সোলার এনার্জি হবে না, উইন্ড না থাকলে উইন্ড এনার্জি পাবো না, বা জিওথার্মালটা কী হচ্ছে, জিওথার্মালটা আর্থের নিজস্ব যে হিটটা আছে সেটাকে ইউজ করে জিওথার্মাল ইউজ করছে। বা হাইড্রাল মানে কি, হাইড্রাল মানে হচ্ছে রিভার, ড্যাম, এগুলো হচ্ছে হাইড্রাল, তাই না? বা যদি বলতে চাই যে ওশেন, ওশেনও কি, ওশেনও নেচারের মধ্যেই পড়ে, তাই না? কিন্তু তুই যদি এগুলো সব কিছু দেখতে চাস, সব কিছু দেখলেও কিন্তু এখানে হিউম্যানের কোনো অ্যাক্টিভিটিস নেই, তাই না? এখানে হিউম্যান কিছু কিন্তু নিজে কিছু করছে না। তো এবার আমরা কি বলতে চাইছি, এবার আমরা যে এনার্জি ফর্মটা পড়বো সেটা কি, পিজো ইলেকট্রিক জেনারেটর। পিজো ইলেকট্রিক জেনারেটর, পিজো ইলেকট্রিক জেনারেটরটা কি, দেখ তোরা অলরেডি পিজো ইলেকট্রিক নামটা অনেকবার শুনেছিস, ইভেন আমি তোদেরকে বলেছি, ঠিক আছে, আমি তোদেরকে বলেছি। আবার তোরা ক্রিস্টাল স্ট্রাকচার যারা পড়ছিস তারাও তোরা দেখবি পিজো ইলেকট্রিক ওখানে পড়বি, ঠিক আছে? তো পিজো ইলেকট্রিকটা এমন একটা মেটেরিয়াল, কী করে কাজ করে দেখ। 1880-তে কুরি ব্রাদার প্রথম এটা ডিসকভার করে। তারা কি দেখলো, তারা প্রথমবার দেখলো যে একটা মেটেরিয়াল আছে, ঠিক আছে, সেই মেটেরিয়ালকে যদি আমি স্ট্রেস দিই, যদি প্রেশার অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যদি এখানে প্রেশার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা ভোল্টমিটার লাগানো থাকলো, ঠিক আছে। তো ভোল্টমিটারের যে কারেন্টটা আছে সেটা কি হচ্ছে, মুভ করছে, ঠিক আছে। তার মানে ওরা কি বুঝতে পারলো, ওরা এটা বুঝতে পারলো যে এটা এমন একটা ডিভাইস, যে ডিভাইসের মধ্যে যদি আমি প্রেশার অ্যাপ্লাই করি বা স্ট্রেস অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে আমার এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। বোঝা গেল তো? এবার দেখ এটা আমাদের কি ভূমিকা আছে এটাতে। তার রিজনটা হচ্ছে, দেখ মানুষ মাত্রই সে চলাফেরা করবেই, মানে সে কী হচ্ছে, হিউম্যান চলাফেরা করবেই, তাই না? তো আমরা হেঁটে চলে যাই বা সাইকেল চালাই বা বাইক চালাই, যাই করি না কেন আমরা মুভেবল, মানুষ মুভেবল, তাই না? তাহলে আমরা যদি কোনোভাবে প্রেশারটাকে পিজো ইলেকট্রিক ডিভাইসের উপর ক্রিয়েট করতে পারি, তাহলে কী করে পিজো ইলেকট্রিক ডিভাইসটা আমাকে ইলেকট্রিসিটি দিবে, তাই না? তো এটাকে বলা হয় কি, পিজো ইলেকট্রিক এফেক্ট। পিজো ইলেকট্রিক এফেক্ট। তো পিজো ইলেকট্রিক এফেক্ট যদি কেউ তোকে জিজ্ঞেস করে তাহলে কি বলবি, পিজো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে আমার কাছে একটা মেটেরিয়াল থাকবে, মেটেরিয়ালগুলোর নাম বলে দেবো, আর্টিফিশিয়াল আছে, ন্যাচারাল আছে, দুটোই বলবো। তো পিজো ইলেকট্রিক মেটেরিয়ালটা কি বলছে, পিজো ইলেকট্রিক মেটেরিয়াল এমন একটা মেটেরিয়াল যে মেটেরিয়ালের উপর আমি যদি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে সেটা কি করবে, ইলেকট্রিসিটি জেনারেট করবে, ঠিক আছে। তো এটা বলছে আমাকে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল। ওকে, তাহলে এটাকে বলছে পিজোইলেকট্রিক এফেক্ট। এর একটা কী বলতো, আর একটা ইনভার্স পিজোইলেকট্রিক এফেক্ট। ইনভার্স পিজোইলেকট্রিক এফেক্ট বলতে এইসব যে মেটেরিয়ালগুলো আছে না, এই মেটেরিয়ালগুলোতে আমি যদি এই সেম মেটেরিয়াল থাকলো, আমি কি করলাম, আমি এখানে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সার্টেন ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম, তাহলে কী হবে, যখন ভোল্টেজ অ্যাপ্লাই করবো তখন কী হবে, নিজে থেকে ডিফর্ম হবে, ঠিক আছে। জাস্ট এটা কী হচ্ছে, এটাকে বলে ইনভার্স পিজোইলেকট্রিক এফেক্ট। বোঝা গেল কি বললাম? পিজোইলেকট্রিক এফেক্ট কি, পিজোইলেকট্রিক এফেক্ট হচ্ছে আমি যদি কোনো মেটেরিয়ালের উপরে, পিজোইলেকট্রিক মেটেরিয়ালের উপরে প্রেশার অ্যাপ্লাই করি তাহলে সে ইলেকট্রিসিটি দিবে, ঠিক আছে। ইনভার্স কি, ইনভার্স হচ্ছে আমি যদি ওই মেটেরিয়ালের উপরে আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি বা কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে কী হবে, তাহলে সে মেটেরিয়ালটা ডিফর্ম হবে, ঠিক আছে। তাহলে কী হবে, সে মেটেরিয়ালটা এখান থেকে বাড়বে ভলিউমে। বোঝা গেল তো? তো এটা হচ্ছে কি, এটা বলি আমরা ইনভার্স পিজোইলেকট্রিক এফেক্ট, আর এটা কি বলি, এটাকে আমরা বলি পিজোইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। মনে থাকবে এই দুটো, ঠিক আছে। তোকে জিজ্ঞেস করে যে পিজোইলেকট্রিক এফেক্ট কী, তা তোকে এই জিনিসটা বলতে হবে। বোঝা গেছে? এবার এই যে পিজোইলেকট্রিক এফেক্ট যেটা আছে, এবার তোরা বলবি যে একটা সামান্য ছোট্ট একটা পিজোইলেকট্রিক ডিভাইস যদি থাকে, সেখান থেকে যে প্রেশারটা অ্যাপ্লাই করবো সেখানে কতটা আমি ইলেকট্রিসিটি পেতে পারি সেখান থেকে, এটা তো খুব নেগলিজেবল না, এটা সিরিয়াসলি খুব নেগলিজেবল, মানে এটা এতটাই নেগলিজেবল যে তোরা অনেকেই সিআরওতে কাজ করেছিস, তাই না? তো একটা তোর মেটেরিয়াল যেটা আছে, ধর এরকম সাইজে একটা মেটেরিয়াল আছে, ধর এই সাইজে একটা মেটেরিয়াল আছে, ঠিক আছে। তো এই সাইজের মেটেরিয়ালের উপরে আমি কি করলাম, আমি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই দুটো প্রোবকে আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম, দিয়ে আমি একটা করলাম কি, এই দুটো প্রোবকে মাল্টিমিটারে লাগালাম বা সিআরওতে লাগালাম,
ঠিক আছে, আমি কি বললাম, এটা একটা পিজোইলেকট্রিক মেটেরিয়াল। এই পিজোইলেকট্রিক মেটেরিয়ালসে দেখেন একটা 1 ওহমের রেজিস্ট্যান্স লাগালাম প্যারালালে, দিয়ে কী করলাম, এখানে আমি একটা পিজোইলেকট্রিক এফেক্টের মানে মেটেরিয়ালের উপরে প্রেশার অ্যাপ্লাই করলাম। তাহলে কী হবে, আমি তারপরটাকে সিআরওতে দেখতে চাইছি। সিআরওতে কী দেখতে পাবো, সিআরওতে জাস্ট একটা আমি স্পাইক দেখতে পাবো, আর কিছু দেখতে পাবো না। বোঝা গেল? জাস্ট যখন আমি এখানে প্রেশার অ্যাপ্লাই করবো, আমি জাস্ট একটা কী দেখতে পাবো, স্পাইক দেখতে পাবো। ঠিক আছে, এবার আমি যদি এটা কন্টিনিউয়াসলি প্রেশার অ্যাপ্লাই করতে থাকি, তাহলে কি এটা ন্যাচারালি স্পাইক দেখা যাবে, পরপর স্পাইক দেখা যাবে, তাই না? এবার এখান থেকে যে আমি ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা একটা এলইডি লাইটকে জ্বালাতে সক্ষম। ঠিক আছে, আর এলইডি লাইটকে অন করতে সক্ষম যদি আমাকে এই ধর ছোট্ট কৌটুকু বলবো তোকে আমি, ধর এইটা এরকম যদি একটা পিজোইলেকট্রিক মেটেরিয়াল থাকে এইটুকু, এরপর যদি আমি ট্যাপ করি, ট্যাপ করা মানে কি, ট্যাপ করছি মানে এরপর প্রেশার পড়ছে, তাই না? ট্যাপ করলে কি হচ্ছে, যদি ট্যাপ করা হয় তাহলে এখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেই ইলেকট্রিসিটি দিয়ে আমি একটা এলইডি লাইটকে জ্বালাতে পারবো। বোঝা গেল? এবার আমাদের এখানে অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, প্রচুর অ্যাপ্লিকেশন আছে পিজোইলেকট্রিক মেটেরিয়ালের, প্রচুর অ্যাপ্লিকেশন আছে। কী কী অ্যাপ্লিকেশন আছে দেখ, আমি ফার্স্ট সবচেয়ে সিম্পল যেটা বলতে চাইছি সেটা কী হবে দেখ, আমি তোকে একটু আগে বললাম যে ট্যাপ করা, আমি যদি ট্যাপ করি, ট্যাপ করলে কী হচ্ছে, আমার এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তাই না? তাহলে দেখ, আমরা নর্মাল দিনে এখন কী ইউজ করছি, আমরা ওয়্যারলেস কিবোর্ড ইউজ করছি, ওয়্যারলেস কিবোর্ড ইউজ করছি, তাই না? এখন আমরা নর্মালি ওয়্যারলেস কিবোর্ড ইউজ করছি। সেই ওয়্যারলেস কিবোর্ডের মধ্যে কী ইউজ করতে হচ্ছে, আমাকে একটা ব্যাটারি ইউজ করতে হচ্ছে, তাই না? এবার আমি কি করতে চাইছি, আমি জিনিসটাকে একটু হাই লেভেলে নিয়ে যেতে চাইছি। আমি কি করলাম, প্রত্যেকটা যে পিজোইলেকট্রিক মেটেরিয়ালটা কি করলাম, প্রত্যেকটা কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে যে কি আছে না, সে প্রত্যেকটা কিয়ের নিচে আমি কি রাখলাম, একটা করে পিজোইলেকট্রিক মেটেরিয়াল রেখে দিলাম। ঠিক আছে, এবার কি করলাম, প্রত্যেকটাকে আমি প্যারালালি কানেক্ট করে দিলাম। প্যারালালি কানেক্ট করলে কি হবে, আমি যখন ট্যাপ করব কিগুলোতে, তখন কি হবে দেখ, ট্যাপ তো হচ্ছে না, যখনই ওখানে ট্যাপ করবো কি হবে, ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে, তাই না? এবার সেই ইলেকট্রিসিটি জেনারেশনটাকে আমি যদি সার্টেন একটা ছোট্ট একটা পাওয়ার ব্যাংকের মতো রাখি, যে ব্যাটারি রাখলাম যে চার্জটাকে স্টোর করবে, তাহলে কি হবে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, সেটা কি, সেটা হচ্ছে আমার রিচার্জেবল ব্যাটারি, তাই না? তো আমি রিচার্জেবল ব্যাটারিটাকে রাখলাম। এবার আমি কী করছি, আমি কিবোর্ডে প্রেস করছি কিগুলোকে, তাহলে কি হবে, যে আমি যখন কিবোর্ডে প্রেস করব, এই কিবোর্ডে প্রেস করার জন্য আমার এই কিবোর্ড থেকে মানে যে প্রেস থেকে কী বেরোবে, ইলেকট্রিসিটি বেরোবে, সেই ইলেকট্রিসিটি কী করবে, আমার ব্যাটারিটাকে চার্জ করবে। তাহলে নর্মালি যে ব্যাটারিটাকে আমাকে বাইরে ইলেকট্রিসিটিতে চার্জ করতে হতো, এখন তো চার্জ করতে হবে, চার্জ করতে হবে না। তো বোঝা গেল? তাহলে কী হবে, এখানে ব্যাটারিটা লংজিভিটি বেড়ে যাবে। কেন, আমি এখানে নর্মালি কী করতাম, ব্যাটারি ফেলে দিতাম, না তো বাইরে থেকে চার্জ করতে হতো, কিন্তু এখানে কি, এখানে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন কোথায়, আমি যদি কিবোর্ডে ইউজ করি। বোঝা গেল? এটা ইজি, এটা কোনো প্রবলেম নেই এটুকুতে। ঠিক আছে, এইটুকু লিখে নে, যা যা বললাম তো লিখে নে, তারপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। ওকে, লেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার অলরেডি আমরা কোথায় কোথায় পিজোইলেকট্রিক এফেক্ট দেখেছি বা তোরা নিজেরা ইউজ করেছিস, কোথায় ইউজ করেছি বলতে পারবি? দেখ, দেখ, আমরা যে লাইটারগুলো ইউজ করি না,
যে লাইটারগুলো ইউজ করি কী করি, লাইটারগুলোতে এখানে একটা প্রেস করার জায়গা থাকে, তাই না? তোকে আমরা কী করি, আমরা এখান থেকে লাইটারটাকে প্রেস করলাম, ঠিক আছে? তারপর কি থাকে, এখানে একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়াল থাকে, যেটাতে দেখবি ছোটোবেলাতে আমরা কী করতাম, জাস্ট আর কি এরকম মেটেরিয়ালটাকে বার করে নিতাম, বার করে নিয়ে বন্ধুদের সামনে গিয়ে বলতাম এটাকে প্রেস কর, প্রেস করলে কী হতো, তখন একটা শক দিত, তাই না? জাস্ট লাইক ওটা হলো পিজো ইলেকট্রিক মেটেরিয়াল। তো কী করি লাইটারে আমরা এখানে একটা কী থাকে প্রেস করলাম, প্রেস করার জন্য কী হলো, প্রেস করাতে এই পিজো ইলেকট্রিক যে মেটেরিয়ালটা আছে প্রেস করলো, এই পিজো ইলেকট্রিক মেটেরিয়াল প্রেস করার পর এখানে কী হবে, এখানে একটা এই জায়গাতে দেখে একটা কী তৈরি হবে, একটা স্পার্ক তৈরি হবে, একটা স্পার্ক জেনারেট হবে, তাই না? এবার এই যে স্পার্কটা জেনারেট হবে এখানে কি থাকবে, এখানে গ্যাস থাকে বা ফুয়েল থাকে, বুঝে বলতে পারি গ্যাস থাকে বা ফুয়েল থাকে। সে কি করে, এই স্পার্কটাকে এই ফুয়েলের জন্য কি হয়, এখান থেকে আগুনটা ধরে দিয়ে এখানে আমার এখানে তো কি তৈরি হয়, ফ্লেম তৈরি হয়। তো এটা হচ্ছে সবচেয়ে ইজি এক্সাম্পল, যেটা আমরা সবাই ছোটোবেলা থেকে দেখেছি, ইভেন এগুলোকে দিয়ে অনেক মজাও করেছি, ঠিক আছে? তো এটা একটা কি পিজো ইলেকট্রিক মেটেরিয়াল থাকে এখানে, যেখানে কি হলো, এখানে আমি যখন প্রেস করবো, প্রেস করলে কি হবে, এখানে একটা স্পার্ক তৈরি হবে, এখানে যে স্পার্কটা তৈরি হলো এই স্পার্কটার জন্য এখানে কি ফুয়েল আছে এখানে বা গ্যাস আছে, সেই গ্যাসটার জন্য কি হবে, এটা বার্ন হবে দিয়ে আমাকে ফ্লেমটা দিবে। তো এটা একটা নর্মালি এক্সাম্পল পিজো ইলেকট্রিক ডিভাইসের, ঠিক আছে, যেটা অলরেডি আমরা ছোটোবেলা থেকে ইউজ করে আসছি, ঠিক আছে? এই লাইটের আমরা দেখতে পাই কি পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে, লিখে না এটা। ওকে, পিজো ইলেকট্রিক মেটেরিয়াল মানে কি, যেখানে প্রেশার আছে সেখানে পিজো ইলেকট্রিক থেকে আমরা কি তৈরি করতে পারি, আমরা ইজিলি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল কি, নেক্সট এক্সাম্পল একদম ইজি, দেখ মানুষ মাত্রই সে হাঁটাচলা করবেই, তাই না? তো ইউরোপে কি করলো, ইউরোপে একটা কোম্পানি, ধর একটা রাস্তা, এটা রাস্তা, তো ইউরোপের কোম্পানিটা কী করলো, আমরা রাস্তাতে কী করি, নর্মাল রাস্তাতে প্লেট বসানো থাকে, তাই না? তো এখানকার রাস্তাতে পিচ থাকে বা নর্মালি যেগুলো দামি দামি থাকে কি প্লেট থাকে, এরকম করে আলাদা প্লেট থাকে, প্লেট থাকে না? বা আমাদের বাড়ির যে যে ইয়ে থাকে সেখানে যেমন হাটে যেখানে রূপ যেটা গিয়ে বলছে সেখানেও কী থাকে, এরকম আলাদা মার্বেল বসায় বা প্লেট বসায় বাড়িতে, তাই না? তো এখানে মার্বেলের ছোটো ছোটো প্লেটগুলো আছে, তাই না? তো সেরকম ইউরোপে একটা রাস্তাতে কী করা হলো, এরকম করে ছোটো ছোটো প্লেট বসানো হলো, প্লেট বসানো, ঠিক আছে? সেই প্লেটগুলোকে আমার নিজের ইচ্ছা মতো সিরিজ প্যারালাল কানেকশন করলাম, যাতে আমার ভোল্টেজের কারেন্টটা আমার যেটুকু দরকার সেটুকু আমি পেয়ে যাই, ঠিক আছে? এবার কি করা হলো, দেখ এই প্রত্যেকটা পিজো, এই যে প্লেটগুলো আছে না, এগুলো কি হচ্ছে, এগুলো এক একটা পিজো ইলেকট্রিক মেটেরিয়াল, ঠিক আছে? আমি কি করলাম, রাস্তাটাকে প্রত্যেকটাকে আমি পিজো ইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে পুরোটাকে ঢেকে দিলাম, ঠিক আছে? এবার মানুষজন কি হবে, মানুষজন চলাফেরা করবে, যখনই মানুষ যখন থেকে চলাফেরা করবে তখন কি হবে, এখানে প্রেশার পড়বে, বা প্রেশার বলতে কি আমার পুরো বডির যে প্রেশারটা, ধরো সামথিং 75 বা 78 বা 80 কেজি, বুঝতে পারছি? তো এতটা পরিমাণ প্রেশারটা কোথায় পড়ছে, আমার মাটিতে ওই পিজো ইলেকট্রিক মেটেরিয়াল পড়ছে, তাই না? তো যখনই এই মেটেরিয়াল উপরে এত পরিমাণ প্রেশারটা পড়বে তখন কী হবে, এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। এবার আমার দেখ প্রত্যেকটাকে প্যারালাল লাগালে হয়তো আমি সেম পরিমাণে কারেন্ট বা সেভাবে ভোল্টেজ পাবো না, তাই না? আমরা কি জানি, আমরা জানি যে প্যারালাল লাগানো মানে কি হবে, প্যারালাল লাগানো মানে কারেন্টটা এনহ্যান্স করবে, ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? আর সিরিজে লাগালে কি হয়, সিরিজে লাগালে কারেন্টটা সেম হয়, ভোল্টেজটা বেড়ে যায়, তাই না? তাহলে আমি এখানে যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলোকে নিজের ইচ্ছা মতো আমার ধর ডিজারেবল ভোল্টেজ আর ডিজারেবল কারেন্ট যেটা আছে, ধর স্ট্রিট লাইটকে জ্বালানোর জন্য এখানে যেগুলো আছে না, ধর সাইডে স্ট্রিট লাইট আছে, তো আমাকে স্ট্রিট লাইট জ্বালাতে হবে, তার জন্য কি এক্সট্রা করে ইলেকট্রিসিটি দিতে হয় আমাদেরকে। তো সেই স্ট্রিট লাইটকে জ্বালানোর জন্য যে পরিমাণে ভোল্টেজ আর যে পরিমাণে কারেন্ট দরকার সেটাকে এমন করে পেতে পারি, সেই হিসেবে কী করবো, আমি সিরিজ আর প্যারালাল কম্বিনেশনগুলো করলাম, ঠিক আছে? সিরিজ প্যারালাল কম্বিনেশন করে আমি সেটাই কি করলাম, একটা ডাইরেক্টলি ব্যাটারিতে, বা সেটা আমি দেখাচ্ছি কি করে যায়, ঠিক আছে, সেটা নিয়ে গেলাম, তারপরে কি করবো, আমি আলটিমেটলি স্ট্রিট লাইট দিয়ে দিলাম। তাহলে দেখ এখানে যে রাস্তার ধারে যে স্ট্রিট লাইটগুলো থাকবে সেই স্ট্রিট লাইটগুলোকে জ্বালানোর জন্য আমার না সোলার লাগছে, না ওয়াইন্ড লাগছে, না আমার ট্র্যাডিশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি লাগছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এখানে আমরা হিউম্যানরা এখান থেকে কী করতে পারছি, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। এটা কি হিউম্যান পাওয়ার ইলেকট্রিসিটি, কী জন্য হচ্ছে, পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের জন্য এটা সম্ভব হচ্ছে। ইভেন ইউরোপে এটা আছে,
ইউরোপে এটা আছে, তৈরি করা আছে রাস্তার মধ্যে, এখানে কি পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল দিয়ে পুরো ঢাকা আছে, যে রাস্তার মধ্যে হাঁটলে কী হবে, ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। ঠিক আছে, লিখে নে এটা। তাহলে আমি তিনটা বললাম, একটা কিবোর্ড বললাম, একটা রাস্তা বললাম, ঠিক আছে, আর একটা কী বললাম তোকে আমি, যে লাইটার বললাম। ঠিক আছে, আরও 3-4টে বলছি, মেনলি অ্যাপ্লিকেশনগুলো আছে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেবে না, যেহেতু আমিও নিজে খুঁজেছি 3-4টে বইতে, সেখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনই পাইনি। ঠিক আছে, যদি এখানে পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল না দিতাম বা পিজোইলেক্ট্রিক ক্রিস্টাল যদি না দিতাম, তাহলে কী হতো, তাহলে আমি যে হেঁটে যাচ্ছি সে প্রেশারটা মাটির সাথে মিশে যেত, তাই না, সেটা ওয়েস্ট হতো। তাহলে আমি কী করছি, ওই সেই প্রেশারটাকে আমি অ্যাপ্লাই করছি কোথায়, পিজোইলেক্ট্রিক মেটেরিয়ালে, যেখান থেকে কী করছি, আমি ইলেকট্রিসিটি জেনারেট করছি। ওকে, মুছে দিচ্ছি। তাহলে নেক্সট যেটা আসছে সেটা দেখ। দেখ নেক্সট কী আসছে, নেক্সট আসছে যে আমরা এখন বললাম কি আমরা হাঁটা চলার জন্য পিজোইলেক্ট্রিকটা দেখলাম, তাই তো। এবার আমি কি করব, এবার আমি করব হচ্ছে, দেখ আমরা নর্মালি যে হাঁটি না, সামথিং একটা ধর তোর শু পরে হাঁটছি, বাবা জানে বুট বলি, শু পরে হাঁটছি, তাই না। তো একটা শু আছে, তো এটা একটা শু আছে, ঠিক আছে, তো স্টাইলিশ একটা শু আছে। ঠিক আছে, আমি কি করলাম, আমি এই শুয়ের এটাকে, এটা হচ্ছে সোল, সোল আছে এটা, তাই না। আমি কি করবো এবার, আমি এখানে যে শুয়ের যে সোলটা আছে, এই সোলের মাঝে আমি পিজো ক্রিস্টালের যে চিপটা আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখ আমি যখনই এই বুটটা পরে বা শুটাকে পরে হাঁটতে বেরোবো, তখন কী হবে, তখনই আমার এখানে কি, এখানে প্রেশার অ্যাপ্লাই হবে, তাই না। তো প্রেশারটা ডাইরেক্টলি কোথায় গিয়ে পড়ছে, আমার এখানে পা আছে, এখানে কি আছে, মাটি আছে, তো প্রেশারটা কোথায় পড়ছে, এটা আমার ডাইরেক্টলি পিজো ইলেকট্রিকের প্রেশারটা পড়ছে। এবার এখান থেকে যে পিজোইলেকট্রিক যে প্রেশারটা পেলাম, পিজোইলেকট্রিকের মধ্যে যে ইলেকট্রিসিটি জেনারেট হলো, সেই ইলেকট্রিসিটি দিয়ে কী করলাম, আমি সেই ইলেকট্রিসিটিটাকে আমি একটা পাওয়ার ব্যাংকের মধ্যে স্টোর করলাম। ঠিক আছে, এবার এই পাওয়ার ব্যাংক দিয়ে আমি ইজিলি আমার মোবাইলকে চার্জ করতে পারবো। ঠিক আছে, ইভেন এটা তৈরি হয়েছে, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি আছে, ইন্ডিয়াতে তৈরি আছে। ঠিক আছে, সেখানে আমরা কী জানতে পারি, সেখান থেকে এখানে যে পাওয়ার ব্যাংকটা ইউজ করা হচ্ছে চার্জের জন্য, সেই পাওয়ার ব্যাংকটা আমি যদি একদিন সারাদিনে যে হাঁটি গোটাটাতে, তাতে এই পাওয়ার ব্যাংকটা ইজিলি ফুল চার্জ হয়ে যাবে, যেটা দিয়ে আমার মোবাইলটা 2 থেকে 3 বার চার্জ দেওয়া যাবে। বোঝা গেল, মানে আমরা ডেলি যে পরিমাণ হাঁটাচলা করি, সেই হাঁটা চলার জন্য এই পাওয়ার ব্যাংকটা ইজিলি ফুল চার্জ হয়ে যাবে, এবং সেই পাওয়ার ব্যাংক দিয়ে আমি ইজিলি 2 থেকে 3 বার মোবাইলকে আমি ফুল চার্জ করতে পারবো। তাহলে আমাকে মোবাইল চার্জ করার জন্য বাইরে কোনো ইলেকট্রিসিটি দরকার পড়ছে না। ইভেন রুরাল এরিয়াতে যেখানে ধর কারেন্ট নেই, সেখানে কি, সেখানে যদি আমি এই ডিভাইসটা বা এই জুতোটা পরে যদি আমি হাঁটাচলা করি, তাহলে কী হবে, এটা শু না হয় নর্মাল জুতোও হতে পারে, তো সেখানে কী হবে, এই পাওয়ার ব্যাংকটা চার্জ হলে আমার উইদাউট ইলেকট্রিসিটি আমি কি করতে পারি, ইজিলি মোবাইলকে আমি চার্জ করতে পারি। ঠিক আছে, তো এটা একটা আরেকটা এক্সাম্পল, খুব ভালো এক্সাম্পল এটা একটা। ঠিক আছে, এটা ইন্ডিয়াতে আছে। ওকে, এটা লিখে নে এটা।
ওকে, তো নেক্সট এক্সাম্পল দেখা যাক। এবার নেক্সট এক্সাম্পল হচ্ছে যে দেখ, তাহলে আমি এখানে কী করতে পারি, আমি নর্মালি যে রাস্তার উপর দিয়ে হাঁটলাম, যে রাস্তার উপর দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে পিজোইলেকট্রিক প্লেট দেওয়া আছে। ইভেন যে জুতোর পরে আমি হাঁটছি সেই জুতোটার মধ্যে পিজোইলেকট্রিক প্লেট দেওয়া আছে। তাহলে কী হচ্ছে, এই আমার প্রেশারের জন্য আমার রাস্তার মধ্যে যে স্ট্রিট লাইট সেটাও জ্বলছে, আমি যে জুতোটা পরে আছি বা শুটা পরে আছে সেই শুয়ের জন্য পাওয়ার ব্যাঙ্ক চার্জ হয়ে মোবাইল চার্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখ আমার প্রেশার, আমি হিউম্যান অ্যাক্টিভিটি দিয়ে কত কিছু করতে পারলাম, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখ, আরেকটা জিনিস হচ্ছে আমরা নর্মালি সাইক্লিং করি, তাই না? আমরা নর্মালি সাইক্লিং করি, কলকাতাতে খুব কম হয়, বাট গ্রামের দিকে প্রচুর পরিমাণে বেশি হয়, ঠিক আছে। তো সাইক্লিং করার সময় দেখ, মানুষ সাইক্লিং করার সময় দেখ ওই যে প্যাডেলটা আছে, সাইকেলের যে প্যাডেলটা আছে, এই সাইকেলের যে প্যাডেলটা আছে, এই প্যাডেলটাতে আমার কী করছে, প্রেশার দিতে হচ্ছে, প্যাডেলটাকে প্রেশার দিকে প্যাডেলটা ঘুরছে, প্যাডেলটা ঘোরার পরে সাইকেলটা এগিয়ে যাচ্ছে। আমি যদি এই প্যাডেলটাতে আমি কী করলাম, প্যাডেলটাতে আমি পিজোইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে দিলাম বা পিজোইলেকট্রিক মেটেরিয়ালকে লাগালাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হবে সেটা কী হলো, সেমভাবে পাওয়ার ব্যাঙ্কে রাখলাম। এবার এই যে ইন্টারফেসিংটা, পাওয়ার ব্যাঙ্কে যাওয়া, মোবাইল চার্জিং, এই সব কিছু আমি একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারবো, ইভেন তোরাও পারবি, ঠিক আছে, ওটা তোরা ইজিলি বুঝতে পারবি। তাহলে আমি এখানে যে পিজোইলেকট্রিক ক্রিস্টালটা আছে, সেই পিজোইলেকট্রিক ক্রিস্টালটা যে পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেই ইলেকট্রিসিটিটা দিয়ে কী হতে পারে, এই সাইকেলের মধ্যে যে অ্যাক্সেসরি আছে, সামথিং ধর বেল, ইলেকট্রিক বেল বা লাইট, ঠিক আছে, সেই সব জিনিসপত্র, বা এখানে নিজে সাইক্লিংয়ের তোর সৌন্দর্যের জন্য এলইডি লাগানো, ঠিক আছে, তো সেটা দিয়ে আমরা কী করতে পারি, ইজিলি আমার সাইকেলের সাথে যতটা যে ব্যাটারি ইউজ করতে হচ্ছে নর্মালি, সেটা থেকে এখান থেকে পুরোপুরি ইউজ হয়ে যাবে, ঠিক আছে। তো সাইকেলের প্যাডেলেও আমরা পিজোইলেকট্রিক মেটেরিয়াল লাগাতে পারি, যাতে সাইকেলের যে লাইটটা লাগবে সেই লাইটটা ইজিলি জ্বলবে। বোঝা গেছে তো? ওকে, যেটা অনেক দিন আগে ছোটোবেলা আমরা দেখেছি যে সাইকেলের কী হতো, সাইকেলের চাকা থাকতো, ঠিক আছে, সেই চাকাতে এখানে একটা গোল মতো দিয়ে একটা মোটর থাকতো, ঠিক আছে, একটা মোটর থাকতো, এটা একটা। এবার কী হতো, যখনই সাইকেলটা চলতো কী হতো, এটা ঘুরতো, ঠিক আছে, সাইকেলে কি জাস্ট লাইক এরকম থাকতো, এটা সাইকেলটা কী করতো, এটা এরকম করে লাগানো আছে তো, এবার যখন সাইকেলটা এখানে রোটেট করছে তখন কী হতো, এইটা এদিকে রোটেট করতো, বোঝা গেল, এটা এদিকে যাচ্ছে সাইকেলটা কি, সাইকেলটা জাস্ট এরকম করতে সাইকেলটা ঘুরছে এরকম করে, তাহলে কী হবে, সাইকেলটা যাবে তখন কি এটা রোটেট করবে। আর এইটা কী করা থাকে, এটা একটা জেনারেটারের সাথে, ডিসি জেনারেটারের সাথে, যে ছোটো যে ডিসি জেনারেটার থাকতো তার সাথে কানেক্ট করা থাকতো। এবার কী হতো, এই ডিসি জেনারেটারের যে আউটপুটটা থাকতো, সেই আউটপুটটা আমরা দেখতে পেতাম আগেকার দিনের সাইকেলের ফ্রন্টে একটা এরকম একটা লাইট থাকতো, ঠিক আছে, লাইট থাকতো, এই যখনই সাইকেল চলতো কী হতো, লাইটটা জ্বলতো, ঠিক আছে, বোঝা গেল। সেম প্রিন্সিপাল এখানে কি, যাতে মোটর লাগাতে হচ্ছে, মোটর লাগিয়ে আমি এই রোটেশনটাকে ইউজ করছি, এখানে কি করবো, রোটেশন ইউজ করবো না, এখানে সাইকেল চালাতে গেলে প্যাডলিং দরকার, আর প্যাডলিং করলে কি হবে, এখান থেকে যে আমি কারেন্টটা পাবো, ইলেকট্রিসিটি পাবো, সেই ইলেকট্রিসিটি কী করবো, আমি লাইটগুলোকে জ্বালাবো। বোঝা গেছে, এই কনসেপ্টটা কিন্তু একটা ভালো কনসেপ্ট, ঠিক আছে, লিখে নে এটা। আরও বলছি, আরও 3-4টে কনসেপ্ট আছে, এগুলো সব হচ্ছে পিজোইলেকট্রিক মেটেরিয়ালের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বা পিজোইলেকট্রিক জেনারেটর কী কী হতে পারে। নর্মালি ইলেকট্রিক ভেহিকেলটা এখন দেখছিস প্রায় এখন ইলেকট্রিক ভেহিকেল বের করছে বেশিরভাগ কাছে টেসলা, ঠিক আছে। তো এই যে ইলেকট্রিক ভেহিকেল দেখছিস, সেখানে মেন প্রবলেম কী বলতে, মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি, তাই না? কেন দেখ, তুই যদি ভালো এক্সাম্পল যদি তোদেরকে দিই, যারা ধর কলকাতার বাইরে থাকিস, কলকাতাতে বেশিরভাগ বাড়িতে তোর ইনভার্টার নেই, কেন, ওখানে কারেন্ট ইলেকট্রিসিটি যায় না, আমফানটা রেয়ার কেস, ঠিক আছে। সো যে ইনভার্টার আমরা কিনি না, তো ইনভার্টারে কী থাকে মেনলি, তোদের তো আমি অ্যানালগ ইলেকট্রনিক্স পড়েছি, ঠিক আছে, ইনভার্টারে কী থাকে, ইনভার্টার হচ্ছে একটা ডিভাইস, ঠিক আছে, কী করে, ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি থেকে এসি করা, আর কিছু না, ঠিক আছে। কিন্তু এই ডিসিটা হচ্ছে আমার ব্যাটারি, ঠিক আছে। এই যে ব্যাটারিটা আমি ইউজ করছি, এই ব্যাটারিটার লংজিভিটি ম্যাটার করে, কেন, এই ব্যাটারিটার দাম কিন্তু প্রচুর, কত দাম, যদি ইনভার্টার সেট আপের দাম যদি 25,000 হয়, ব্যাটারির একার দাম হয়ে যায় 16,000 টাকা, ঠিক আছে, শুধু ব্যাটারির দাম 16,000 টাকা পড়ে যায়। এই ব্যাটারিটা 3 থেকে 4 বছর পরে তোকে রিপ্লেসমেন্টটা করতে হয়। এবার তুই বুঝতেই পারছিস যে একটা ইনভার্টার আমার 4 বছর পর 16,000 টাকা করে লাগছে, কেন, শুধুমাত্র ব্যাটারির জন্য, তাই না? তো ব্যাটারি টেকনোলজি ইন্ডিয়াতে, ইভেন গোটা ওয়ার্ল্ডেও বিরাট কিছু ডেভেলপ না, তার জন্য কি প্রবলেমটা হচ্ছে, কেন, মেন প্রবলেম হচ্ছে কি লংজিভিটি আর এনার্জি, সেটা পড়াবো ব্যাটারি, তুমি বুঝতে পারবি, ঠিক আছে। তো মেন যে প্রবলেম ব্যাটারি সেটা দেখতে হবে, ইভেন এখান থেকে এখানে ব্যাটারি কিন্তু লাগছেই, এই যে যাই জেনারেলি পায় না কেন, সেটা ব্যাটারিতে আমাকে স্টোর করতে হবে,
তাই না? ব্যাটারি স্টোর না করলে হবে না, যদি আমি সবসময় হাঁটাচলা করবো না বা পাওয়ার ব্যাংকটা চার্জ করতে হবে না, আমি এরকম নয় যে মোবাইল চার্জ করতে হবে, দৌড়ে চলে আসলাম, তাই না? তো দৌড়ালাম, চার্জ হলো, মোবাইল হয়ে গেল, এটা তো ঠিক না। না, আমি কি করব, মোবাইল চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক থাকলো, পাওয়ার ব্যাংকে আমি চার্জ করে রাখলাম, দিয়ে সেটাকে সেকেন্ডারি করে চালালাম। ওকে, লেখা গেছে এটা, ঠিক আছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখ। নেক্সট এক্সাম্পলটা খুবই লার্জ স্কেলে এক্সাম্পলটা, ঠিক আছে। এগুলো দেখ স্মল স্কেলে, মানে আমরা বাড়িতে নিজে নিজে করতে পারি। এই যা যা পড়ালাম এতক্ষণ ধরে খুব বেশি কঠিন কাজ না। কঠিন কাজটা কি, এবার কঠিন কাজটা দেখ। দেখ, আমরা যে যে ফ্লাইটগুলো আছে, যে এরোপ্লেনগুলো আছে, সেই এরোপ্লেনগুলো তোর খুব ভালো করে যে এরোপ্লেনগুলোকে যে ভিতরে যে তোর ইকুইপমেন্ট আছে, জাস্ট লাইক যে তোর এয়ার কন্ডিশনার, লাইট, তাই না, বা তোর যে ভিতরে যেগুলো মেকানিক্যাল জিনিসগুলো কাজ করানোর জন্য ফ্ল্যাপ যেগুলো আছে, সেই কাজ করানোর জন্য কী দরকার, আলটিমেটলি ইলেকট্রিসিটি দরকার। সেই ওখানে তো ইলেকট্রিসিটি পাওয়া পসিবল নয়। হাওয়ার মধ্যে কী ইউজ করি আমরা ওখানে ব্যাটারি ইউজ করি, যে ব্যাটারিগুলোকে নিচে এসে চার্জ করা হয়, তাই না, দিয়ে আমি আকাশে ওটাকে ইউজ করা হয়, তাই না। এবার আমি কী করতে চাইছি, আমি বলতে চাইছি আমার আলটিমেটলি কী হয় বলতো, আলটিমেটলি প্লেন কী করে চলে, এটা হচ্ছে আমার উইংস, ঠিক আছে। এটা হচ্ছে উইংস, ঠিক আছে, যেটাকে বলে এরোফয়েল। ওকে, তো উইংস যেটা আছে, সেই উইংসের মধ্যে কী হবে, আমি এখানে কী হয়, আলটিমেটলি এয়ারের প্রেশার পড়ে। এয়ারের প্রেশারের জন্য কী হয়, আমার উইংয়ে থাকে কি, এদিকে থাকে লিফট ফোর্স, আর এদিকে কী থাকে, ড্র্যাগ ফোর্স। এগুলো তোদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে। লিফট ফোর্স, এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স, ঠিক আছে। তো কী করি আমরা, যখন প্লেনটা মুভ করে, প্লেনের যে ভেলোসিটিটা আছে, সেই ভেলোসিটি কী করে, সে জাস্ট ড্র্যাগটাকে নেগলেক্ট করে। বুঝলি কি বললাম? আমার প্লেনে যে তোর যে ফিউলটা ইউজ করা হচ্ছে, জেট ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কী করছে, ইঞ্জিনটা রান যখন করছে তখন কী করছে, এই যে ড্র্যাগ ফোর্স যেটা আছে, ড্র্যাগ ফোর্সটাকে পুরোপুরি ক্যান্সেল আউট করে দিচ্ছে, ঠিক আছে। তো ড্র্যাগ ফোর্স যখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, পুরোপুরি আমি লিফট পাচ্ছি, তখন কী হয়, প্লেনটা আস্তে আস্তে উড়ে যায়, ঠিক আছে। তো এটুকু বুঝতে পারছি যে আলটিমেটলি এয়ার প্রেশারটা আমার উইংসের উপর পড়ার জন্য আমার প্লেনটা উঠছে। বোঝা গেছে? এবার তুই বুঝতে পারছিস কী পাচ্ছি, এয়ার প্রেশার পেয়ে গেছি। এবার এতক্ষণ তো সব কিছু বলে দিয়েছি, কী করতে হবে, আমি যদি এই যে উইংসটা আছে, এই উইংয়ের নিচটাতে যদি আমি টোটালটা একটা পিজোইলেকট্রিক মেটেরিয়ালকে লাগিয়ে দিই, বা প্লেনটা আছে, যে প্লেনের যে পুরো নিচটা আছে, ঠিক আছে, লোয়ার বডি যেটা আছে, সেটা যদি পুরোপুরি আমি পিজোইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে তৈরি করি, তাহলে কী অ্যাডভান্টেজ পাবো, অ্যাডভান্টেজটা হচ্ছে যখনই প্লেন উড়বে অবভিয়াসলি লিফট ফোর্স থাকবেই। প্লেন উড়া মানে কি, প্লেন উড়া মানেই লিফট থাকবে। তাই লিফট থাকলে মানে কি, এয়ার প্রেশার আছে, আর এয়ার প্রেশার থাকা মানে কি, আমার পিজোইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে যদি আমি প্লেনের নিচটাকে লাগিয়ে দিই পুরোটাতে, তাহলে কী তৈরি হবে, এখান থেকে আমার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। বোঝা গেছে? ইভেন এই গোটা প্লেনের মধ্যে যদি গোটা প্লেনের নিচে যেমনি পিজোইলেকট্রিক মেটেরিয়াল যদি লাগিয়ে দিই, তাহলে এখানে যে পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হবে না, সেই ইলেকট্রিসিটিটা গোটা প্লেনে যত পরিমাণ ইলেকট্রিক মানে জিনিসপত্র আছে, যত ইলেকট্রিসিটি দরকার, তার জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে। এটা সায়েন্টিস্টরা করে দেখেছে যে এখানে যদি ইলেকট্রিক মেটেরিয়াল লাগিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে আমার একটা মোর দ্যান এনাফ আমার প্লেনের যে ইকুইপমেন্টস আছে সেগুলোকে চালানোর জন্য। আর এগুলোকে খুব একটা ফেল করবে না, খুব ফেল করবে না। কেন, তুই জানিস যে মেটেরিয়াল আছে ওর তোর ন্যাচারাল মেটেরিয়াল, এগুলো আমি দেখাবো, ন্যাচারাল দেখাবো, আর্টিফিশিয়াল দেখাবো। তো ন্যাচারাল মেটেরিয়াল যার ফোর্স পড়লে এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে। বোঝা গেছে তো? ঠিক আছে, তো এটা হচ্ছে আর একটা এক্সাম্পল, ঠিক আছে। ঠিক আছে, তো লাস্ট এক্সাম্পল যেটা তোকে দিয়ে দিই, লাস্ট এক্সাম্পলটা দেখ। আমার আলটিমেটলি কি এখান থেকে নদী ধর বয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নদী যখন বয়ে যায় তখন কি এই সাইডে যে এই সাইড আছে না, এই সাইডে কী হবে, সাইডে আমার ঢেউগুলোকে কি লাগে, তাই না। তো আলটিমেটলি দেখবি নদীর সাইডে আমার আলটিমেটলি যত এদিকে মুভ করুক না কেন, আমার এই দিক থেকে ঢেউগুলো আমার এই সাইডগুলোতে লাগে, তাই না। তো এই যে জলের যে ঝাপটাটা পড়ছে, জলকে টাচ করছে, তো ওখানে হালকা পরিমাণে প্রেশার তো আছে, খুব বেশি বুঝে হালকা পরিমাণ প্রেশার তো আছে। সেই প্রেশারটাকে আমরা ইউটিলাইজ করতে পারি কি, আমি যদি এই ঘাটটাকে, এটা পসিবল না, মানে জাস্ট একটা আইডিয়া, ঠিক আছে। আমি যদি এই যে ঘাট যেটা আছে বা সাইড যেটা আছে, এই সাইডটাকে যদি পিজোইলেকট্রিক মেটেরিয়াল যদি লাগিয়ে দিই, তাহলে কি জলটা যখন ধাক্কা খাবে, এখান থেকে পিজোইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে আমি কিছু পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, তাই না। তো এটা একটা ছোট্ট একটা আইডিয়া, এটা এখন অবধি কোথাও নেই। ওকে, বোঝা গেছে? তো এগুলো হচ্ছে যা যা বললাম, সেগুলো সব কিছু হচ্ছে পিজোইলেকট্রিক জেনারেটরকে কোথায় কোথায় ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, ঠিক আছে। এবার তোদেরকে যেটা বলতে সেটা কি হচ্ছে, পিজোইলেকট্রিক মেটেরিয়াল কী কী হয়, ঠিক আছে। আর একটা কি, এই যে এত কিছু বললাম যে পিজোইলেকট্রিক দিয়ে কারেন্ট তো তৈরি হলো, বাট সেটাকে আমি অ্যাপ্লিকেশন কোথায় করবো, মানে ইলেকট্রিক জেনারেটর তো তৈরি করতে হবে, সেটা আমি কী করে জেনারেশন করবো সেটা দেখে নেবার, ঠিক আছে। লিখে নে, এইটুকু লিখে নে।
তো যদি কোশ্চেন আসে পরীক্ষাতে, তাই পরীক্ষাতে একটা কমন কোশ্চেন যে পিজোইলেকট্রিক মেটেরিয়াল কি, পিজোইলেকট্রিক এফেক্ট কি, একটা 10 নম্বরের কোশ্চেন ধর ইয়েতে এসিসির কী আসবে, পিজোইলেকট্রিক মেটেরিয়াল কি, ঠিক আছে, পিজোইলেকট্রিক এফেক্ট কি, ইনভার্স পিজোইলেকট্রিক এফেক্ট কি, পিজোইলেকট্রিক জেনারেটর কি, তার অ্যাপ্লিকেশন কোথায়, এগুলো দিয়ে দিতে পারে। তো এগুলো সব কিছু তোকে বলতে হবে, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ পরপর বলতে হবে। ওকে, তো এবার দেখ কী করা হয়। নর্মালি তোরা সবাই রেকটিফায়ার পড়েছিস, এটা একটা পিজোইলেকট্রিক মেটেরিয়াল বা পিজোইলেকট্রিক ক্রিস্টাল, ঠিক আছে। আমি কি করলাম, আমি এখানে আলটিমেটলি এখানে তো প্রেসার পাবো না, তো কী করবো, এখান থেকে আমি যেটা পাবো সেটা প্রথমে কোথায় পাঠাবো, একটা ব্রিজ রেকটিফায়ারে। কেন, এটা প্রথমেই বললাম এটা কী দেবে, একটা করে স্পাইক দেবে, এটা কিন্তু পিওরলি এটা একটা তোর ডিসি বা এসি কিছু দেবে না, এটা জাস্ট একটা স্পাইক দেবে। তো সেটাকে আমাকে অ্যাবজর্ব করে সেটা দেখ। সরি, এবার কি করব, তাহলে আমি এখানে কি করলাম, প্রথমে এখানে এসি যা থাক না কেন আমি এখান থেকে ডিসি পার্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি করতে হবে, এবার মেন কাজ ক্যাপাসিটার, কেন ফিল্টার তো লাগবে না, কিন্তু আমার তো পিওর দরকার, আমাকে যখন চার্জ করবো একটা পাওয়ার ব্যাঙ্কে পিওর ডিসি দরকার আমার, তাই না, তোমার ফ্ল্যাকচুয়েশন ডিসি তো হবে না। তো কী করবো, ক্যাপাসিটার লাগাবো, ক্যাপাসিটার পর কী লাগাবো, এখানে একটা আমি জেনার বা সামথিং কী বলে এটাকে, ভোল্টেজ রেগুলেটর। তো এখানে কী দেখবেন, একটা ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর লিখে নেন এটাকে, ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর কী কী ইউজ করতে পারি আমরা, 7805, 7808, 7812, এগুলো কি, এগুলো হচ্ছে আইসি, তাই না। 7805 মানে কি, 5 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট, এই আইসিগুলো ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি আমরা এখানে, জেনার ইউজ করতে পারি, তাই তো জানিস তো এগুলো, ঠিক আছে। তো ভোল্টেজ রেগুলেটর থাকলো, ঠিক আছে। এরপর কী করবো, এরপরে আমার এখানে কী থাকবে, এখানে আমার থাকবে এখানে লোড বা পাওয়ার ব্যাঙ্ক। পাওয়ার ব্যাঙ্ক মানে কি, আলটিমেটলি এটা ব্যাটারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পিজোইলেকট্রিক জেনারেটরের আলটিমেটলি একটা সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। কেন আমার ব্রিজ রেকটিফায়ার দরকার পড়লো, তার রিজনটা হচ্ছে এখান থেকে পিজোইলেকট্রিক ক্রিস্টাল থেকে যে আমি যে কোনো ওয়েভফর্মটা পাবো সেটা কী হয়, আলটিমেটলি একটা স্পাইক হয়, আর কিছু হয় না, ঠিক আছে। তো সেই স্পাইকটাকে আমাকে আলটিমেটলি যদি ব্যাটারিকে চার্জ করতে হয়, সেই ব্যাটারিকে চার্জ করার জন্য কী দরকার, পিওর ডিসি দরকার। তো আমি কী করলাম, প্রথমে রেকটিফায়ার লাগালাম, ঠিক আছে। সেই এই হাফ ফুল ওয়েভ লাগালাম, তো কী হলো, আলটিমেটলি যদি এরকম যদি থাকেও তো সেটা কেমন দেখতে হয়ে যাবে, সেটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তাই না। তো সেটা কী করলাম, ক্যাপাসিটার লাগালাম, ক্যাপাসিটার কী করবো, ফিল্টার আউট করবে। এই কী হচ্ছে, ক্যাপাসিটার একটাতে ফিল্টার, ঠিক আছে। তারপর কী করলাম, ভোল্টেজ রেগুলেটর, কেন ক্যাপাসিটি ফিল্টার লাগানোর পরে ভোল্টেজ রেগুলেটর দরকার, কেন কনস্ট্যান্ট ভোল্টেজের জন্য। তো ভোল্টেজ রেগুলেটর লাগালাম, তারপর সেই ভোল্টেজ রেগুলেটর থেকে কোথায় যাবে, আমার এখানে পাওয়ার সাপ্লাই যাবে বা ব্যাটারিতে যাবে, ঠিক আছে। তো তোর এই পুরো জিনিসটাকে একটু লিখে নে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে পিজোইলেকট্রিক জেনারেটর কি, পিজোইলেকট্রিক মেটেরিয়াল কি কি ইউজ করা, মানে কোথায় কোথায় ইউজ হয়, অ্যাপ্লিকেশন দেখে নিলাম, ঠিক আছে। তো এবার আমি দেখবো পিজোইলেকট্রিক মেটেরিয়াল কেমন কেমন হয়। ওকে, তাহলে তার আগে জিনিস জেনে রাখ, এই পিজোইলেকট্রিক জেনারেটর যেগুলো আছে না, এগুলো যেমন ইলেকট্রিসিটি জেনারেট করতেও কাজে লাগে। এগুলো লার্জ স্কেলে কী হচ্ছে, এগুলো লার্জ স্কেলে যখন সিরিজ প্যারালে কানেকশন করবো তখন সেটা ইলেকট্রিসিটি জেনারেট করতে আমার কাজে লাগবে। কিন্তু স্মল স্কেলটা কী ইউজ হয়, অ্যাজ এ ট্রান্সডিউসার, ঠিক আছে। ট্রান্সডিউসার মানে কি, সেন্সর ট্রান্সডিউসার। জাস্ট লাইক কি, এটা কী করে, এটা আমি দেখতে পাচ্ছি কি প্রেশার যদি পড়ে, তো প্রেশার পড়লে ইলেকট্রিসিটি জেনারেট করছে, তাই আমি এখান থেকে একটা প্রেশার মেজারমেন্টে ইউজ করতে পারি, তাই না। অথবা ডিসপ্লেসমেন্ট, কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেটা আমি ইউজ করতে পারি, কতটা হলো সেটা বের করার জন্য, তাই না। তো এটা মেনলি
প্রেশার মেজারমেন্টের জন্য এই পিজোইলেক্ট্রিক ট্রান্সডিউসার ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এবার দেখ পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল কী কী হয়। ঠিক আছে, তাহলে কী হচ্ছে পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল, সরি দু রকম হতে পারে। ঠিক আছে, একটা কি হয়, একটা হয় কি ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল মধ্যে কি আসবে, ন্যাচারাল মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি কোয়ার্টজড। খুব নাম শুনেছিস তোরা এটা, কোয়ার্টজ। কোয়ার্টজ মানে কি সিলিকন ডাইঅক্সাইড, SiO2। ঠিক আছে, এরপর কি হয়, এরপর হয় টুরমালিন। ঠিক আছে, তারপর কি লিখতে পারি আমি, রচেল সল্ট। রচেল সল্ট। ঠিক আছে, এই তিনটে মেটেরিয়াল কি এগুলো ন্যাচারালি, মানে ন্যাচারালি মানে কি এগুলো নেচারে আমরা পাই, মানে এই নেচারে কি কোয়ার্টজ যেটা আছে, টুরমালিন যেটা আছে বা রচেল সল্ট যেটা আছে না, এই তিনটে মেটেরিয়ালই আমি নেচারে পাই। যে মেটেরিয়ালটার উপরে যদি আমি এখানে প্রেশার অ্যাপ্লাই করি বা স্ট্রেস অ্যাপ্লাই করি, কী হবে, এখান থেকে আমার কী তৈরি হবে, পিজো ইলেকট্রিসিটি জেনারেট হবে। এটা কি এগুলো ন্যাচারাল। ঠিক আছে, এরপর কি আসবে আমার এখানে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। ঠিক আছে, তো আর্টিফিশিয়ালের মধ্যে কি আসবে, আর্টিফিশিয়ালের মধ্যে প্রথমে আসবে লিথিয়াম সালফেট। এগুলো মুখস্থ করবি। ঠিক আছে, এগুলো তো প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে পিজোইলেক্ট্রিক মেটেরিয়ালের ইয়ে বলতে, ডিভাইস টাইপ বলতে, আর বলতে পারে যে ন্যাচারাল কোনটা বা তোর আর্টিফিশিয়াল কোনটা। প্রথমে কি হবে লিথিয়াম সালফেট। ঠিক আছে, তারপর কি আসবে, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ADP। অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, তো লাস্ট আর্টে যেটা সেটা কি DKT। DKT কি ডাই পটাশিয়াম টাইট্রেট, ডাই পটাশিয়াম টাইট্রেট। ঠিক আছে, ডাই পটাশিয়াম টাইট্রেট। ওকে, তাহলে আমার এটা হচ্ছে পিজোইলেক্ট্রিক মেটেরিয়ালের ক্লাসিফিকেশন। পিজোইলেক্ট্রিক মেটেরিয়ালকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা কি, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মধ্যে কি, ন্যাচারাল মধ্যে হচ্ছে কোয়ার্টজ যেগুলো বলে সিলিকন ডাইঅক্সাইড, তারপর কি হচ্ছে টুরমালিন, তারপর কি হচ্ছে রচেল সল্ট। ঠিক আছে, মানে কি এগুলোকে আমরা তৈরি করতে হয় না, এগুলো অটোমেটিক্যালি নেচারে আছে, মানে এটাকে আমরা অ্যাজ এ পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল হিসেবে নেচার থেকে পাই। ঠিক আছে, তো কোয়ার্টজ, টুরমালিন আর রচেল সল্ট হচ্ছে কি ন্যাচারাল পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল। আর্টিফিশিয়াল কি, আর্টিফিশিয়াল মানে হচ্ছে এই যে পিজোইলেক্ট্রিক মেটেরিয়ালগুলো আছে এগুলো কি নিজেরা আমরা তৈরি করতে পারি। সেটা কি কি হয়, সেটা ফেমাস হচ্ছে লিথিয়াম সালফেট। ঠিক আছে, তারপর কি ADP। ADP মানে কি, ADP মানে হচ্ছে অ্যামোনিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, আর এটা কি একটু DKT, এগুলো স্মল শর্ট ফর্ম। DKT মানে কি ডাই পটাশিয়াম টাইট্রেট। ঠিক আছে, তো এই তিনটেকে আমরা তৈরি করতে পারি। এখানেও আসলে কি আছে, আরটা নতুন যেটা বলছে কি ZNO, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, তো জিঙ্ক অক্সাইড দিয়েও আমরা পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এই পিজোইলেক্ট্রিক উপর অনেক রিসার্চ চলছে আর কি। ইভেন তোরা যদি বলি যে পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল যেহেতু লেখা আছে সিলেবাসে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা সেটা আমি সার্চ করলাম, অনেক বই খুঁজলাম, তো আলটিমেটলি কি দেখছি বলতে এর উপর রিসার্চ পেপার আছে যে এর ম্যাথমেটিক এক্সপ্রেশনটা কেমন হবে বা কে কেমন দিয়েছে। ঠিক আছে, তো সেটা আমার মনে হয় না সেটা তোকে পড়ানোর কোনো দরকার আছে। ওকে, তো এটা হচ্ছে পিজোইলেক্ট্রিক মেটেরিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের এখানেই টোটাল পিজোইলেক্ট্রিক যা যা আছে তোদের সেটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো লাস্ট তোদের আরেকটা, এটা তোরা লিখে নে, টাইম দিচ্ছি। লাস্ট তোদের আরেকটা হচ্ছে সিলেবাসে আছে, লাস্ট চ্যাপ্টার সেটা কি, প্রথম হচ্ছে লিনিয়ার জেনারেটর যেটা পড়াবো, তারপরে তোর আছে কি, তারপরে হচ্ছে কার্বন ক্যাপচার টেকনোলজি, আর হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, আর লাস্টে যেটা সব জায়গায় থাকে যে এই যে রিনিউয়েবল এনার্জি পড়লাম এর এনার্জি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী, ঠিক আছে, সাস্টেনেবল কিনা বা এর অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী, তো সব কিছু কিনে সামারি করে আমি আজকে ক্লাস শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই, তাদের ক্লাস লেন্থি হলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো 2 মিনিট টাইম দিলাম, এই পুরোটা তোরা একটু লিখে নে।
তাহলে একটা পিজো ইলেকট্রিকটাকে আমি তোরা লিখ, তোরা ঠিক আছে, জাস্ট শুনে যা। পিজো ইলেকট্রিক জায়গায় পুরোপুরি আমি যদি একটা জাস্ট সামারি করি, দেখতে পাচ্ছি প্রথমে আমি কী বললাম, পিজো ইলেকট্রিক মেটেরিয়ালকে কোথায় ইউজ করা হয়। ফার্স্ট ইউজ তোমরা দেখলে কি, সবচেয়ে যেটা আমরা অলরেডি করে থাকি সেটা কি, লাইটারে, ঠিক আছে, লাইটারে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল থাকে, ঠিক আছে, যেটা আমরা ছোটোবেলায় খেলাও করেছি। তারপরে কি বললাম, তারপরে বললাম রোড সাইডে, রোডের উপরে যদি আমি পিজো ইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে দিই, সেখানে মানুষ হাঁটাচলা করবে, বা যদি ওর উপর যদি গাড়িও যায়, তো বুঝতে পারছি একটা ট্রাক যখন পিজো ইলেকট্রিক মেটেরিয়াল যাবে, তো ট্রাকের কতটা প্রেশার আছে, মানে কতটাও ফোর্স ফেলছে মাটির উপরে, তো তার জন্য কি প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি পাবো। তো সেগুলোতে ইজিলি আমরা স্ট্রিট লাইটকে জ্বালাতে পারি, তার জন্য বাড়ি থেকে ইলেকট্রিসিটির দরকার পড়বে না, ঠিক আছে। এটা পড়লাম। তারপর কি পড়লাম, সাইকেলের প্যাডেলে পড়লাম। তারপরে কোথায় পড়লাম, শুতে পড়লাম, ঠিক আছে। মানে একটু কথা বুঝলি যে যেখানে যেখানে প্রেশার পড়ছে সেখানে সেখানে আমরা কি ইউজ করতে পারি, পিজো মেটেরিয়াল ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর কোথায় পড়লাম, তারপর পড়লাম এরোপ্লেনে যে উইং বা নিচের যে লোয়ার বডিটাতে, তাই না। তারপর কোথায় পড়লাম, তারপরে আর ওই যে নদীর যেটা বললাম, ঠিক আছে। তো এগুলো নর্মাল হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপর বললাম কি জেনারেটার মানে হচ্ছে যে ডাইরেক্টলি তো পিজোলিক মেটেরিয়ালকে যদি লাগিয়ে দিই তাহলে তো হলো না, সেই পিজোলিক মেটেরিয়ালকে পরে কি হয়, একটা ব্রিজ রেক্টিফায়ার রাখতে হচ্ছে, ক্যাপাসিটর ফিল্টার রাখতে হচ্ছে, ভোল্টেজ এগুলো রাখতে হচ্ছে, তারপর সেটাকে কী করছে, একটা ব্যাটারিকে চার্জ করছে। এই সেম জাস্ট লাইক যে সোলার এনার্জি, সোলার যে সেলগুলো ছিল, সেই সোলার সেল থেকে যে পেতাম সেটা কী করতো, আমাকে আলটিমেটলি ব্যাটারিকে চার্জ করতে হতো। সেম প্রিন্সিপাল, এখানেও সেম জিনিস, ঠিক আছে। তারপর কী করলাম, তারপর হচ্ছে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল। তো মেটেরিয়ালকে দুভাগ ভাগ করা যায়, সেটা এই ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, ঠিক আছে, লিখে নিই এইটুকু। তো এবার আমরা স্টার্ট করবো হচ্ছে কার্বন ক্যাপচার টেকনোলজি, যেটা খুব ইম্পর্ট্যান্ট এখন ইন্ডিয়াতে বা গোটা ওয়ার্ল্ডে, ইন্ডিয়া বলা ভুল, গোটা ওয়ার্ল্ডে। কার্বন ফুটপ্রিন্ট তোরা হয়তো শুনেছিস, আজকে এটা বলবো যে কার্বন নিয়ে বিজনেস কী হচ্ছে গোটা ওয়ার্ল্ডে। লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এবার কি স্টার্ট করবো, আমি কার্বন ক্যাপচার টেকনোলজি। দেখ, ফার্স্ট আমাকে জানতে হবে যে কার্বন ক্যাপচার টেকনোলজি কেন দরকার। তার রিজনটা হচ্ছে, দেখ আমাদের যে ওয়ার্ল্ডে আছে, ওয়ার্ল্ডে কি ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি বা যেখানে বল না কেন, সেখানে আলটিমেটলি ইন্ডাস্ট্রি আছে। তো যেটা দেখবে ডেভেলপড কান্ট্রি, সেখানে কি ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে আছে, আর যে ডেভেলপিং কান্ট্রি সেখানে কি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে তৈরি হচ্ছে, তাই না। আর তোরা এটুকু জানিস যে ইন্ডাস্ট্রি থাকা মানে কি, সেখান থেকে ফ্লু গ্যাস বেরোবে, আর ফ্লু গ্যাস বেরোবে মানে কি, তার মধ্যে আমরা আছে কি কার্বন মনোক্সাইড আছে বা গ্রিন হাউস গ্যাসগুলো আছে, তাই না। আর এখন একটা কি গ্লোবাল ওয়ার্মিংটা কি হচ্ছে, একটা খুব ভাইটাল একটা জিনিস, যেখানে কি বলা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যেন খুব একটা বেশি না হয়। আর মেজর গ্রিন হাউস গ্যাস কি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে আলটিমেটলি কী করতে বলেছে, এখন বলছে যে কার্বন নিউট্রাল টেকনোলজি বা কার্বন নেগেটিভ। কার্বন নেগেটিভ মানে কি, কার্বন নেগেটিভ মানে দেখ আমরা এখন কী করছি, আমরা নর্মালি যে এখন করি যে কী করছি, বাইক চালাচ্ছি, তো যারা বাইক বা স্কুটার বা চালাচ্ছি, যারা কী করছি, পেট্রোল নিচ্ছি, ঠিক আছে। তো পেট্রোল ইউজ করার পর কী হচ্ছে, ওখানে বাইক চালাচ্ছি, ওখান থেকে যে ফ্লু গ্যাসটা হচ্ছে তাহলে কি ডাইরেক্টলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে বা কার্বন আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা ডাইরেক্টলি কোথায় বলছে, নেচারে গিয়ে মিশছে, নেচারে মিশে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের যে ভাগটা আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আমাদের নেচারে এয়ারে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন সবচেয়ে বেশি, অক্সিজেন আছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড খুব কম। কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেখান থেকে যদি বেড়ে যায় তাহলে কী হবে, ন্যাচারালি ডিসব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। এর প্রচুর ইম্প্যাক্ট আছে। ইভেন তার সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা পড়েছিলাম আমরা, কি তাজমহলের যে কালার, যেটা পুরো সাদা ছিল, এখন আস্তে আস্তে কী হচ্ছে, হালকা হালকা কালো হয়ে যাচ্ছে, তাই না। তো ছোপ ছোপ পড়ছে এইগুলো। বা যদি বলতে পারিস যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে তার ডিএনএ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেমন ধর পেপার মথ বলে একটা ইয়ে ছিল, পেপার মথ কি, পেপার মথ হচ্ছে একটা প্রাণী, যে পেপার মথটা কিছু আগে কেমন দেখতে ছিল বলতে, পেপার মথটা জাস্ট একটা প্রজাপতির মতো, ঠিক আছে, প্রজাপতির মতো, ঠিক আছে। কী ছিল, এখানে ও সাদার পরে কালো কালো ছোপ ছোপ ছিল, ঠিক আছে। সেটা কী হতো, সেটা নর্মালি কি মিমিক্রি পড়েছিলাম তো বায়োলজিতে, সে কী হতো, সেগুলোকে লুকিয়ে যাওয়ার জন্য কাজে লাগতো। মানে একটা গাছ আছে, যে গাছটার যে কালারটা তার সাথে এই কালারটা ম্যাচ করে গিয়ে লুকিয়ে যেতে পারতো, যাতে শিকার না হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এই কার্বন এমিশন বাড়তে 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 এমন হয়ে গেছে যে এর সাদা ভাগটা চলে গেছে, পুরোপুরি কী হয়ে গেলো, পুরোপুরি কালো হয়ে গেলো, ঠিক আছে। তাহলে কী প্রবলেমটা হচ্ছে সে আর লুকিয়ে থাকতে পারলো না ডিএনএ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। তো কী হচ্ছে, তাড়াতাড়ি তার কী হলো, এখান থেকে পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেল,
ঠিক আছে। তো এই প্রবলেমগুলো আসছে, এই প্রবলেম, অনেক প্রবলেম আছে, এগুলো প্রবলেমগুলো আসছে। বা কার্বন বেড়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েদার যে টেম্পারেচার অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই যে যতগুলো প্রবলেম ছিল সেই প্রবলেমকে সলভ করার জন্য কী করা হলো, একটা মিটিং করলো, ঠিক আছে। আমাদের যে ইউএন আছে সেই ইউএন একটা মিটিং করলো, ঠিক আছে। মিটিংয়ে কী বললো, মিটিংয়ে বলা হলো যে আমাদের যে ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য, প্রত্যেকটা কান্ট্রির জন্য কার্বন এমিশন মানে কে কোন কান্ট্রি কতটা পরিমাণে কার্বনকে নেচারে ছাড়তে পারবে, ঠিক আছে। সেই কার্বন এমিশন যেটা আছে সেই কার্বন এমিশন প্রত্যেকটা কান্ট্রির জন্য ফিক্সড করে দেওয়া হলো, ঠিক আছে। মানে জাস্ট লাইক ইন্ডিয়ার জন্য বলো, ধর ইন্ডিয়ার জন্য বললো কি এত গিগাটন, ঠিক আছে। চায়নার জন্য ধর এত গিগাটন, ঠিক আছে। তো একটা জিনিস জেনে রাখ যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি কে ইউজ করে বলতো, চায়না। সামথিং প্রায় আমার এক্স্যাক্ট ফিগার মনে নেই, 9.3 গিগাটন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে হচ্ছে চায়না, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়া 2.3 সামথিং, ঠিক আছে, গিগাটন। তো ওই যে মিটিংটা হলো, সেই মিটিংটাতে কি বলা হলো, প্রত্যেকটা কান্ট্রিকে বলে দেওয়া হলো তুমি এত গিগাটনের বেশি ইউজ করতে পারবে না, মানে এর থেকে বেশি কার্বন ডাইঅক্সাইডকে ছাড়তে পারবে না নেচারে, ঠিক আছে। তারপর কি করলো, এবার এটা নিয়ে বিজনেস শুরু হলো। কি বিজনেস শুরু হলো দেখ, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। তো গোটা ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, এখানে যে ভাগটা করা সেটা কী করা হলো, গোটা ওয়ার্ল্ডের মধ্যে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমরা নেচারে ছাড়বো সেটা ফিক্সড, তাই না। এবার যতগুলো দেশ আছে সেই দেশের ডেভেলপ কান্ট্রি ইকোনমি সব কিছু মিশিয়ে ভাগ করা হলো কি, তুমি এতটা ছাড়তে পারবে, কেউ ধর এতটা ছাড়লো, কেউ ধর কম, তাই না। যারা ধর ডেভেলপিং কান্ট্রি তারা কি, তারা প্রচুর বেশি, জাস্ট লাইক বাংলাদেশ, তার কাছে কি প্রচুর আছে, মানে কি তুমি অনেক বেশি ছাড়তে হবে। কেন, তোমাকে যদি ডেভেলপ কান্ট্রি তৈরি হতে হয় তোমাকে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে ছাড়তে হবে, কারণ বেশি ইন্ডাস্ট্রি দরকার, তাই না। তো তার কাছে কি বাংলাদেশের কাছে প্রচুর আছে, ইন্ডিয়ার কাছে একটু কম, ধর চায়নার কাছে তো অনেকটাই কম, আমেরিকার কাছে কম, ঠিক আছে। তো আলটিমেটলি কী করলো, এবার যারা ডেভেলপ কান্ট্রি না, এবার তাদেরকে তো যে ইন্ডাস্ট্রিগুলো হয়ে বসে আছে সেগুলোকে তো অফ করতে পারবে না, তাই না। কেন, ও যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে নেচারে ছাড়ছিল সেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে কি আর নেচারে ছাড়তে পারবে, কেন, আমাকে তো বেঁধে দিচ্ছে যে তুমি এর বেশি ছাড়তে পারবে না। এবার এর বেশি যখন ছাড়তে পারবে না তো অবভিয়াসলি কোনো কিছু বার করতে হবে বা ইন্ডাস্ট্রিকে মুছে দিতে হবে, সেটা পসিবল না। তখন কী হলো, কার্বন ফুটপ্রিন্টে বিজনেস শুরু হলো। বিজনেস কী বলছে, তখন কী করছে বল, কোনো একটা ডেভেলপড কান্ট্রি, কোনো একটা ডেভেলপিং কান্ট্রি কী বলছে, তুমি আমাকে এই যে কার্বন এমিশনটা আছে তুমি ধর ইউজ করতে পারো 2 গিগাটন, তুমি এখন ইউজ করছো কত 1 গিগাটন, তো তুমি নিজের হাতে রেখে আমাকে 0.5 গিগাটন ধার দাও, ঠিক আছে। তো কী করলো, ও 0.5 গিগাটনকে ধরে আমেরিকা কিনে নিল, ঠিক আছে। আর এই 0.5 গিগাটনের জন্য এই কী করলো, বাংলাদেশকে টাকা দিল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই কার্বন এমিশনটাকেও কিনে নিয়ে কি করছে, ও এতটা ছাড়ছে, ও তাহলে কি আলটিমেটলি বাংলাদেশের লিমিট কত হলো 1.5 গিগাটন, তাই না। তো এটা ইয়ারের অনুযায়ী কিনে নিয়ে কি করছে, আমেরিকার কার্বন ডাইঅক্সাইডটা কমলো না, কিন্তু কি বাংলাদেশেরটা কমলো, আলটিমেটলি বাংলাদেশেরটাও রিচ হচ্ছে। তো এটা নিয়ে আলটিমেটলি ওটা বিজনেস শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এতটাই ভাইটাল জিনিস, ওকে। তো এবার আমরা দেখবো যে কার্বন ক্যাপচার টেকনোলজি কেন ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস, ঠিক আছে। তো এবার কার্বন ক্যাপচার টেকনোলজি কী কী আছে আমাদের কাছে, ঠিক আছে, দেখা যাক সেটা। এটা গল্প, এটা লেখার কিছু দরকার নেই। দেখ, কার্বন ক্যাপচার টেকনোলজি যদি আমরা দেখি তাহলে কী হয়, তাহলে হচ্ছে দুটো কী হচ্ছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল, আরেকটা কী বলবো, আরেকটা হচ্ছে টেকনিক্যাল বা কেমিক্যাল, ঠিক আছে। এখানে বায়োলজিক্যাল কেমিক্যাল যেটা বললাম, বায়োলজিক্যাল মানে কি, ট্রি প্ল্যান্টেশন, যেটা খুব দেখি এখন আমরা কি দেখি যে বৃক্ষরোপণ যেটা বলি আমাকে, ট্রি প্ল্যান্টেশন, ঠিক আছে। তো ট্রি প্ল্যান্টেশনটা এখন বিভৎস পরিমাণে চলছে, ঠিক আছে। তো বলা হয় কি, আমরা যত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মানে ছাড়ি আর কি, তা আমাকে সেই পরিমাণে গাছকে প্ল্যান্ট করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বায়োলজিক্যাল দিক থেকে ট্রি প্ল্যান্টেশন, যেটা আমার পড়ে কোনো লাভ নেই, যেটা তোরা অলরেডি জানিস, ঠিক আছে। আমরা আজকে কী বলবো, টেকনিক্যাল বা কেমিক্যাল উপায়ে বা কেমিস্ট্রি ইউজ করে কি করে আমরা এই কার্বন ক্যাপচার টেকনোলজি মানে কার্বনকে ক্যাপচার করবো সেটা আমরা এবার দেখব, ঠিক আছে। দেখ, প্রথমে যেটা বলো সেটা দেখ, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখ আলটিমেটলি আমার কি হচ্ছে, দেখ আমার কাছে অলরেডি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, ইন্ডিয়াতে আছে আমি। তো সেই ইন্ডাস্ট্রির মধ্যে দেখ আমার কি আছে, আমার এখানে ফ্লু গ্যাস তৈরি হচ্ছে, এখানে কী আসছে আলটিমেটলি ফ্লু গ্যাস কোনটা বলতো, ফ্লু গ্যাস হচ্ছে এই ধর পাওয়ার প্ল্যান্টে কী হচ্ছে, আমরা বয়লারকে হিট করার জন্য কী হচ্ছে, আমরা এখানে কার্বনকে জ্বালাচ্ছি, তাই না। সেই কার্বন থেকে জেলে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা হচ্ছে ফ্লু গ্যাসের মধ্যে কী আছে, ফ্লু গ্যাসের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড আছে,
নাইট্রোজেন আছে, অক্সিজেনটা নেই, অক্সিজেন অলরেডি পুরো গেছে অলরেডি, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব নেগলিজিবল, ঠিক আছে, তাইগুলো ধরলাম না। তো কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন যেটা আসছে, এরপর কী হচ্ছে, এখানে দু রকম, একটা হচ্ছে প্রি কম্বাসন, একটা হচ্ছে পোস্ট কম্বাসন, ঠিক আছে। তো সেখানে কী করা হচ্ছে, আলটিমেটলি এই যে ফ্লু গ্যাসটা যাচ্ছে, এখানে কী থাকে, এখানে একটা মেটেরিয়ালকে দেওয়া হয়, ঠিক আছে। সেই মেটেরিয়ালটা কী করে, সেই মেটেরিয়ালটার জন্য এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমার এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে যে নাইট্রোজেন দিয়ে যেটা আসছে, শুধু নাইট্রোজেনটা আছে, সেটা আলটিমেটলি যে টাওয়ারটা আছে আমাদের কাছে, দেখবি যে চিমনিগুলো থাকে একটা ইন্ডাস্ট্রিয়াল, সেই চিমনি দিয়ে কী বেরোয়, সেখান দিয়ে নাইট্রোজেন দিতে বেরিয়ে যাচ্ছে। মানে এখানে কী হচ্ছে, এটা হচ্ছে নন CO2 গ্যাস, ঠিক আছে। তো এই টেকনোলজিটা অলরেডি ইন্ডিয়াতে আছে, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে আছে, ঠিক আছে। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের একটা আলাদা ডিভিশন থাকে, যেটা কী কাজ করায়, আমরা যে ফ্লু গ্যাসটা ছাড়ি, সেই ফ্লু গ্যাস থেকে আমরা কী করি, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে নিই, কার্বন ডাইঅক্সাইডটা বের করে নিই কী করি, নাইট্রোজেনটাকে আলটিমেটলি ছেড়ে দিই, ঠিক আছে। সেটা কী করে করা হয় এবার সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখ, এটা জাস্ট উপর বললাম, এবার আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করা হয় এটাকে। দেখ, আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে যে ফ্লু গ্যাসটা পাচ্ছি, সেই ফ্লু গ্যাসের মধ্যে কী আছে, ফ্লু গ্যাস কী থাকছে এখানে আমার, CO2 প্লাস নাইট্রোজেন, ঠিক আছে। সে CO2 প্লাস নাইট্রোজেনটা কোথায় যাচ্ছে, এখানে একটা ওয়াটার বেসড সলিউশন রাখা থাকছে, ওয়াটার বেসড সলিউশন রাখা থাকছে, ঠিক আছে। এর মধ্যে কী আছে ওয়াটার বেসড সলিউশনের মধ্যে, MEA মনো ইথানল অ্যামিন, ঠিক আছে। এখানে কি থাকছে, MEA থাকছে। এই MEA এর কাজ কি বলতো, এই MEA এর কাজ হচ্ছে এই ফ্লু গ্যাস থেকে কি করে, কার্বন ডাইঅক্সাইড যেটা আছে না, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আলাদা করে দেয়, আলাদা করে দিচ্ছে। আর এখান থেকে কী আলাদা করছে, নাইট্রোজেনকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি কী হচ্ছে, এখানে যে ওয়াটার বেস সলিউশনটা আছে, সেই ওয়াটার বেস সলিউশনের মধ্যে কী থাকছে, মনো ইথানল অ্যামিন থাকছে। সেই মনো ইথানল অ্যামিনের মধ্যে এমন করে থাকছে যে এখানে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে না, এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে, এখানে আলাদা করে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, আর এখান থেকে কী বেরোচ্ছে, N2 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না, এটা কি হচ্ছে, একটা মিক্সচার, যার মধ্যে কী কী আছে, MEO আছে আর CO2 আছে, ঠিক আছে। একটা সলিড পার্টিকেল বেরোচ্ছে, ঠিক আছে। এটা কী করছে, এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এই টোটাল ফ্লু গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে নিয়ে এখানে সলিড পার্টিকেল পাচ্ছে, এটা কি MEA প্লাস CO2 থাকছে, ঠিক আছে। সেটা কী করছে, সেটাকে আমরা হিট আপ করছি, হিট করছি কত ডিগ্রিতে, 110 ডিগ্রিতে, ঠিক আছে। সে হিট আপ করে কী হচ্ছে, হিট আপ করে এখান থেকে আমি আবার MEA-কে আলাদা করে পেয়ে যাচ্ছি, আর আলাদা করে পাচ্ছি আমি CO2 পাচ্ছি। বোঝা হলো কী বললাম এখানে আমি, ঠিক আছে। আমি বললাম যে আমার যে পাওয়ার প্ল্যান্টটা আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে ফ্লু গ্যাস আছে, ঠিক আছে। ফ্লু গ্যাস মানে কি, ফ্লু গ্যাস মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন, ঠিক আছে। সেই কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেনটা কী হচ্ছে, আমার এখানে ওয়াটার বেসড সলিউশন আছে, ঠিক আছে। সেই ওয়াটার বেসড সলিউশনের মধ্যে কী আছে, MEA আছে, ঠিক আছে। এটা কি, এটা এমন একটা সলিউশন যেখানে কী হচ্ছে, উপর থেকে জাস্ট এটা এরকম তো বক্স থাকে না, এটা কেমন থাকে দেখ, এটা একটা লম্বা একটা পাইপ আছে, ঠিক আছে। কি করা হয়, এখান থেকে ফ্লু গ্যাসটাকে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর এই সলিউশনটা, যে সলিউশনের মধ্যে MEA আছে, মনোইথাইল অ্যামিন আছে, সেই সলিউশনটাকে উপর থেকে ফেলা হয়, ঠিক আছে। তারপর কি হচ্ছে, এর জন্য এখান থেকে যে N2 আর CO2 আছে, এই MEA যে বেস সলিউশন যেটা আছে, সেই সলিউশনটা CO2-কে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। CO2-কে অ্যাবজর্ব করে নিয়ে কী হচ্ছে, একটা সলিড মেটেরিয়াল তৈরি করে দেয়, ঠিক আছে। আর এখান থেকে যে নাইট্রোজেন যেটা আছে, সেই নাইট্রোজেনটাকে আমি ডাইরেক্টলি কী করি, অ্যাটমসফিয়ারে ছেড়ে দিই, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি, কী হচ্ছে, CO2 প্লাস MEA এর একটা সলিড মিক্সচার পাচ্ছি, ঠিক আছে। সেই সলিড মিক্সচার কী করি, আমরা হিট করি, ঠিক আছে। হিট করলে কী পাই, হিট করলে সেখান থেকে আমি আলাদা করে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, আর কি পাচ্ছি, MEA পাচ্ছি। এই MEA-টাকে আবার এর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যেহেতু দেখ, MEA-টাকে যদি আমি না পাঠাই, তাহলে কী হবে, আমাকে প্রতিবার নতুন নতুন MEA দিতে হবে। তাহলে বুঝতে পারছিস যে আমাদের দেখ, ইন্ডিয়াতে ফ্লু গ্যাসের অভাব নেই, তাই না, যে কার্বন ডাইঅক্সাইডের অভাব নেই। তাহলে এতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড লেগে যাচ্ছে, আমার যদি এত পরিমাণে MEA যদি লাগে, পসিবল না। মানে আমার এই কার্বন ডাইঅক্সাইডকে মানে শুদ্ধ করার জন্য যে পরিমাণে টাকা ইনভেস্ট হচ্ছে, সেটা আমার কাছে বিরাট বড়, সেটা আমার কাছে করা পসিবল নয়, তাই না। তাহলে আমি কি করলাম, আমি কি করছি, এখান থেকে যে MEA-টা পাচ্ছি, সেই MEA-টাকে আবার প্ল্যান্টে পাঠিয়ে দিলাম। আর কার্বন ডাইঅক্সাইড আসলো না, এটা কোথায় ইউজ করবো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ইন্ডাস্ট্রিতে পাচ্ছি। কোথায় ইন্ডাস্ট্রি পাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাই আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, সেই কোল্ড ড্রিঙ্কসে কি কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, সেই কার্বন ডাইঅক্সাইডকে আমরা কোল্ড ড্রিঙ্কসের যে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে আমি পাঠিয়ে দিচ্ছি। বোঝা গেল। তাহলে আমার ওই কোল্ড ড্রিঙ্কসের যে ইন্ডাস্ট্রি আছে, সেখানে কি কার্বন ডাইঅক্সাইড আমরা জেনারেট করি,
কোল্ড ড্রিঙ্কস ইন্ডাস্ট্রিতে কার্বন ডাইঅক্সাইড আমি জেনারেট করি, সেটা একটা খরচা আছে। আবার আমার একেতেই কার্বন ডাইঅক্সাইড প্রচুর আছে, তারপর ওরা জেনারেট করছে, এর থেকে এটা বেটার নয় কি যে আমার কাছে যে ফ্লু গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেই কার্বন ডাইঅক্সাইডকে শুদ্ধ করে নিলাম, শুদ্ধ করে নিয়ে এক্সট্রাক্ট করলাম, শুধু কার্বন ডাইঅক্সাইড এক্সট্রাক্ট করলাম, সেই শুধু কার্বন ডাইঅক্সাইড এক্সট্রাক্ট করে আমি কী করলাম, ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিলাম। তাহলে কী হলো, আমার এই ফ্লু গ্যাসটাও ন্যাচারাল মানে এই প্রসেস দ্বারা কী হয়ে গেলো, শুদ্ধ হয়ে গেল, নাইট্রোজেন আমার ইয়েতে চলে গেল, অ্যাটমসফিয়ারে চলে, যেটা আমার ক্ষতি করবে না নাইট্রোজেন কোনো, কার্বন ডাইঅক্সাইড কোথায় পাঠালাম, ইন্ডাস্ট্রি পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল কার্বন ক্যাপচার টেকনোলজির একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেল? লিখে নাও এটা। ইভেন এখানে যে CO2টা ইউজ হয় না, এখানে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইড থেকে আলটিমেটলি কি ইউজ করা যায়, জেট ফুয়েল তৈরি করা হয়। আমি সেটা দেখাবো, আমি যখন ইকুয়েশন লিখবো দেখবি, ইকুয়েশনগুলো দেখে নিবি। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, লিখে দেবো জাস্ট তোর বোঝার জন্য। সো এখানে দেখবি এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা জেট ফুয়েল তৈরি করতে পারি। জেট ফুয়েল বা এমনি ফুয়েল তৈরি করবো, সেই ফুয়েলগুলো দিয়ে কী হবে, আমরা গাড়ি চালাবো। এই যে প্ল্যানটা আমি ড্র করলাম এতক্ষণ ধরে, এই প্ল্যানটা টেক্সাসে অলরেডি আছে। ঠিক আছে, যেটা কি অলরেডি বিল গেটের একটা সংস্থা তৈরি করেছে। ঠিক আছে, তো সেই প্ল্যানটা বলে যে আমরা এটাকে এখন $200 পার মেট্রিক টনে তৈরি করতে পারি। ঠিক আছে, মানে পার 1 টন কার্বন ডাইঅক্সাইডের জন্য, 1 টন কার্বন ডাইঅক্সাইডের জন্য $200 লাগবে। ঠিক আছে, সেটা প্ল্যানটা আছে। সেই প্ল্যানটা বিল গেট কী বললো, যে এই যে প্ল্যানটা আছে না, এই প্ল্যানটা কত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারবে, 40 মিলিয়ন ট্রি যে পরিমাণে আমার হেল্প করবে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করার জন্য, এই প্ল্যানটা সে নিজে একা করবে। বোঝা গেল? তাহলে আমাকে দেখ 40 মিলিয়ন ট্রি এখন কি হচ্ছে, এখন তোর ইন্ডাস্ট্রির জন্য প্ল্যানকে কাটতে হচ্ছে, তাই না? তো আমি যদি প্ল্যানকে কেটে যদি এরকম একটা ধর 40 মিলিয়ন ট্রি কাটলাম না, আমি ধর 1 মিলিয়ন ট্রি কাটলাম আর এরকম একটা প্ল্যান তৈরি করে দিলাম, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্টটা ঠিকঠাক থাকছে। ঠিক আছে, লিখে না এটা। তারপরে নেক্সট আরও 2-3টে প্রসেস বলছি, কার্বন ক্যাপচার টেকনোলজি আরও 3-4টে বলবো কী করা হয়। এবার দেখ, এবারটা খুব ইজি, খুব বেশি কঠিন না, তা বলে দিই। কী করা হয়, মাটি আছে, এটা
এর মধ্যে আমার এখানে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে আছে, এখানে আমার আলটিমেটলি চুল্লিগুলো আছে, ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রি ঠিক আছে। তো কী করবো, এখান থেকে যে ফ্লু গ্যাসটা বেরোবে না, সেই ফ্লু গ্যাসটাকে আমি অ্যাটমসফিয়ারে না পাঠিয়ে আমি কী করছি, আমি মাটির তলে পাঠিয়ে দেবো। মাটির তলে তো একটা রিজার্ভার আছে, ঠিক আছে, আমি রিজার্ভার তৈরি করলাম মাটির তলে, ঠিক আছে। যে রিজার্ভারের মধ্যে কী করবো, এখানে আমি যেখানে যে তোর অয়েল রিজার্ভার থাকে না, সে অয়েল রিজার্ভারগুলো আছে, সেখানে তো অলরেডি কার্বন ডাইঅক্সাইড আছে। তো কী করা হচ্ছে, এখান থেকে পাম্পিং করে কী করবো, এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সে কী করছি, আমি এখানে CO2কে এর মধ্যে আমি করে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই কত থাকে, এই CO2 যেটা ওখানে আমাকে মাটির তলে যেটা পাঠানো হয় সেটা প্রেশার থাকে 72 ATM, ঠিক আছে, আর টেম্পারেচার কত থাকে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো এখানে এত প্রেশারে কার্বন ডাইঅক্সাইডকে রাখা হয় যাতে মাটির উপরে না আসতে পারে, ঠিক আছে। তো এটা একটা টেকনোলজি। 2 নম্বর টেকনোলজি কী বলা হচ্ছে, আমি কার্বন ডাইঅক্সাইডকে নেচারে না ছেড়ে আমি কী করছি, মাটির তলে কোনো জায়গাতে আমি ডিপোজিট করে দিচ্ছি হাই প্রেশার আর টেম্পারেচার, নর্মাল টেম্পারেচারে, ঠিক আছে। তাই কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে না। বাট প্রবলেমটা কী বলতো, প্রবলেমটা হচ্ছে কোনো ক্রমে যদি এটা লিকেজ হয়, যদি কোনো লিকেজ যদি হয় তাহলে প্রবলেম কী বলতো, লিকেজ হলে কি আলটিমেটলি উপরে মাটির উপরে উঠে আসবে। মাটির উপরে আসলে আমার কাছে যে অলরেডি যে ট্রিগুলো আছে, যে আমাদের কাছে গাছগুলো আছে, সেই গাছগুলো মরে যাবে, ঠিক আছে। তো এটা একটা খারাপ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিন্তু আছে, ঠিক আছে। আমি মাটির তলে ঢুকে দিলাম, কিন্তু এই যদি কোনোভাবে লিকেজ যদি হয়ে গেল, তাহলে আমার এখানে মাটির উপরে যে গাছগুলো আছে সে গাছগুলো মরে যাবে যেখানে লিকেজটা হবে, ঠিক আছে। বোঝা গেছে তো, এটা হচ্ছে সেকেন্ড, লিখে না এটুকু। লেখা গেছে, ঠিক আছে। এরপরটা দেখা যাক। এরপরটা হচ্ছে তাহলে সমুদ্র, ঠিক আছে। আমি কি করলাম, আমি এখান থেকে কি করব, এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যেমন ফ্লু গ্যাসগুলো বেরোচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, সেই ইন্ডাস্ট্রির ফ্লু গ্যাসটাকে আমি একটা পাইপের থ্রু দিয়ে, পাইপলাইনের থ্রু দিয়ে আমি কি করলাম, আমি এই জায়গাতে ছাড়লাম, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কী হচ্ছে, এই জায়গাতে আমার কার্বন ডাইঅক্সাইড আসছে, জমা গেল। অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে লাইনটা আছে এখানে যেটা আছে না, এইখানে সমুদ্রের জলে যে প্রেশারটা পড়বে, ঠিক আছে, সেই প্রেশারের জন্য কার্বন ডাইঅক্সাইড কি উপরে খুব একটা উঠতে পারবে না, ঠিক আছে। তবুও যদি উঠে যায় সেটা কী হয়, আলটিমেটলি উঠে গেলে কি প্রবলেমটা হচ্ছে অ্যাটমসফিয়ারে চলে যাবে। বাট এটা খুব বেশি দেখা গেছে যে এই টেকনোলজিতে কার্বন ডাইঅক্সাইডটা উপরে বেরিয়ে যায় না। বাট প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে যে কার্বন ডাইঅক্সাইডটাকে আমি অ্যাবজর্ব মানে রেখে দিলাম, স্টোর করে রাখলাম না, প্রবলেম হবে এই এলাকাতে যত পরিমাণে মাছ বা জলজ প্রাণী যেগুলো আছে সেগুলো কী হবে, সেগুলো মারা যেতে পারে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখ এটা বা আগেরটা যদি ইউজ করি তার প্রবলেম কী হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কিন্তু খুব বাজে, ঠিক আছে। তো এটা আরেকটা টেকনোলজি, কী করতে পারি, আমি সমুদ্রের তলে আমি জলের অনেক নিচে প্রেশার দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এটা একটা আরেকটা টেকনোলজি, ঠিক আছে। এটা কার্বন স্টোরেজ টেকনোলজি বলতে পারিস। আর এবার যেটা বলতে পারি কার্বন ক্যাপচার টেকনোলজি যেটা আছে, এটা অনেক ইকুয়েশন দেখাবো আমি, ঠিক আছে, সেটা খুব ভালো জিনিস, লিখে না এটা।
ওকে, দেখ এবার একটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবার একটা খুব ইম্পর্টেন্ট, এবার একটা দেখ কী করা হলো। দেখ এতক্ষণ তো কী করছি, এতক্ষণ সব করলাম যে আলটিমেটলি ফ্লু গ্যাস যেটা আছে সেই ফ্লু গ্যাসটাতে এত কিছু করলাম, তাই না? এবার আমি কী করতে চাইছি, এবার আমি করবো হচ্ছে একটা ডিভাইস তৈরি করলাম, যে ডিভাইসটা ফাঁকা মাঠের মধ্যে রেখে দিলাম, ফাঁকা মাঠের মধ্যে, ঠিক আছে। স্ট্যান্ড, এটা মাঠ আছে, এটা স্ট্যান্ড, ঠিক আছে, এটা এটা হচ্ছে আর্থ, ঠিক আছে। কী করা হলো, এটাকে এই জায়গাতে ফ্যান রাখা হলো, এগুলো হচ্ছে একটা ফ্যান, ঠিক আছে, ফ্যান। এরকম করে বড় লার্জ স্কেলে একটা এরকম জিনিস তৈরি করা হলো মাটির উপরে, যেখানে ফ্যান রাখা হলো, ঠিক আছে। এবার এই সাইডে অলরেডি আছে, ঠিক আছে, সাইডে এগুলো আছে, সাইডে আছে, যেমন দেখতে পাচ্ছি না, সাইডে কিন্তু আছে এটা, ঠিক আছে। কী করা হলো, এই ফ্যানগুলোর কাজ কি, ফ্যানগুলো এ হাওয়াটাকে বার করবে না, হাওয়াটাকেও অ্যাবজর্ব করবে, মানে হাওয়াটাকে টানবে, ঠিক আছে। তো কী করবে, এখান থেকে এয়ারের যে এয়ার যা আছে আমার কাছে সেই এয়ারটাকেও টেনে নেবে, ঠিক আছে। তো বুঝতে পারছি তো, যদি এরকম লার্জ স্কেলে যদি এতগুলো ফ্যানকে যদি একটা জায়গাতে রাখা হয়, সে কতটা পরিমাণে এয়ারকে টানতে পারবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি, এয়ার কন্ট্রাক্টর, এয়ার কন্ট্রাক্টর, ঠিক আছে। তো কী হলো, এই যে এয়ার কন্ট্রাক্টর যেটা আছে, কি হচ্ছে, আলটিমেটলি এয়ারটাকেও টেনে নিল, ঠিক আছে। এবার এই যে মানে যে আমাদের যে ন্যাচারাল যে এয়ারটা আছে, সেই এয়ারটা যদি টেনে নিই, আমি যদি সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি টেনে বার করতে পারি, তাহলে আমার কাছে কার্বন এমিশনটাকে কমে গেল, তাই না? তাহলে আমার কাছে নেচারের যে কার্বন ডাইঅক্সাইডের যে ইয়েটা আছে, ভাগটা আছে, সেটা আস্তে আস্তে কমে যাবে। কেন? আমি এখানে ফ্লু গ্যাসে করছি না, এতক্ষণ থেকে করছি না, এতক্ষণ ধরে আমি ফ্লু গ্যাস তৈরি করছিলাম ইন্ডাস্ট্রি থেকে, সেই ফ্লু গ্যাস তৈরি করাতে সেই ফ্লু গ্যাসে যেন কার্বন ডাইঅক্সাইড না থাকে সেটা দেখে আমি বার করছিলাম, তাই না? তবু সেটা 100% অ্যাকুরেট নয়, তাই না? কিন্তু এখানে কি করছি, এখানে আমার কাজ হচ্ছে, আমি নর্মালি যে এয়ারটা আছে ফাঁকা মাঠের মধ্যে এয়ার কন্ট্রাক্টরকে রাখলাম, যে কী করছে, নর্মাল এয়ারটাকেও ক্যাপচার করবে, নর্মাল এয়ার ক্যাপচার করে এখান থেকেও কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যাপচার করে নেবে, ঠিক আছে। তো এই এয়ার কন্ট্রাক্টরের কাজ কি, এয়ার কন্ট্রাক্টরের কাজ হচ্ছে এয়ারটাকেও টানবে, ঠিক আছে। তো বুঝতে হচ্ছে কত পরিমাণে, এতগুলো যদি ফ্যান থাকে সে কতটা পরিমাণে এয়ারকে টানতে পারবে, ঠিক আছে। তাহলে এখন আমার কাছে অনেক পরিমাণে এয়ার আছে, আর সেই এয়ারের মধ্যে কি, সেই এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। এবার সেইভাবে দেখ, এবার এই এয়ারে যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা কিছু এলিমেন্ট দিয়ে বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, সেখান থেকে আমি কী করে আলাদা কার্বন ডাইঅক্সাইড বার করছি সেটা দেখা যাক। ওকে, মুছে দিই এটুকু আমি। এবার ইকুয়েশনগুলো লিখছি, কেন ইকুয়েশন না দিলে তো কিছু বুঝতে পারবি না, ঠিক আছে। তো কী হলো, প্রথমে এখানে এয়ার আছে, এয়ারে CO2 আছে, ঠিক আছে, এয়ারে CO2 আছে। এরপর কী হবে, এখানে আমি 2KOH, ঠিক আছে। আমি কী করলাম, KOH দিয়ে আমি এখানে বিক্রিয়াটাকে ঘটাবো, ঠিক আছে। তো প্রথমে কী তৈরি হয়, প্রথমে তৈরি হবে হচ্ছে H2O প্লাস K2CO3, ঠিক আছে, পটাশিয়াম কার্বনেট। তাহলে কী তৈরি হলো, তাহলে আমার এখানে যে রিয়াকশানটা তৈরি হলো, সেই রিয়াকশানটা কী পাচ্ছি, আমি জল পাচ্ছি, আর সেখান থেকে পাচ্ছি পটাশিয়াম কার্বনেট পাচ্ছি। ওকে, এই পটাশিয়াম কার্বনেটটাকে K2CO3 প্লাস CaOH, ঠিক আছে। এখান থেকে কী হবে, এখান থেকে হবে 2KOH, এগুলো ব্যালেন্স নেয় আর কি, ঠিক আছে, প্লাস CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। তো এখান থেকে কী পেলাম আমি, তো এখান থেকে আমি ক্যালসিয়াম কার্বনেটটাকে পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই যে ক্যালসিয়াম কার্বনেটটা পেলাম, সেই ক্যালসিয়াম কার্বনেট কী করবো আমি, এখানে আমি হিট করব। কততে হিট করা হয়, 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট যদি করা হয় একে, তাহলে কী হবে, সেখান থেকে আমি পাই হচ্ছে CaCO প্লাস পাবো আমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডটা পেলাম, আর CaCOটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, সেই কার্বন ডাইঅক্সাইডে কোনোভাবে আমি এখান থেকে কী তৈরি করলাম, কার্বন মনোক্সাইড তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার এই যে কার্বন মনোক্সাইডটা আছে, এই কার্বন মনোক্সাইডটাকে যদি আমি ইউজ করি, কী লিখবো আমি ইকুয়েশনটাকে, এটা আসলো এখান থেকে। তো আমি কী করবো, এখানে এই কার্বন মনোক্সাইডটাকে কী করে লিখি, এটাকে এইভাবে লিখি, কী করছি আমি এখানে, CO প্লাস 17H2 ইজ ইকুয়াল টু C18H18 প্লাস 8H2O, ঠিক আছে। তো এটা কি বলতে, এটা হচ্ছে অকটেন,
তো যদি জানিস তো এটা হচ্ছে অক্টেন। অক্টেন কী বলতো, যেটা আমাদের ফুয়েলের মধ্যে থাকে, সে অক্টেন নাম্বার বলে না, অক্টেন নাম্বার মানে হচ্ছে এটা অক্টেন। যত বেশি থাকবে একটা ফুয়েল তত বেশি ভালো ফুয়েল, ঠিক আছে। তাহলে দেখ কী করছি এখানে আমি, এই যে টেকনোলজিটা বললাম সেই টেকনোলজি কী করছে, সেই টেকনোলজিটা হচ্ছে আর প্রথম এখানে এয়ার আছে, সেই এর মধ্যে কী আছে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। সেই কার্বন ডাইঅক্সাইড ডাইরেক্টলি আমি ক্যাপচার করতে পারবো না, তুমি কী করলাম, একটা সলিউশন বিক্রিয়া করলাম, সেই বিক্রিয়া দিয়ে কী বার করছি, এখান থেকে আমি H2 প্লাস K2CO3 জলটা বের করে নিলাম, ঠিক আছে। এই পটাশিয়াম কার্বনেট থেকে কী করলাম, এখানে পটাশিয়াম কার্বনেটকে আমি COH এর সাথে করলাম, বিক্রিয়া করলাম, ঠিক আছে। সেখান থেকে কী পাচ্ছি আমি COCO3 পেলাম। COCO3 মানে কি, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে আমার সলিড, আর এটাকে আমি আবার এদিকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, এটা সলিড, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে যে এয়ারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা পেলাম, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমি একটা সলিড ফর্মে নিয়ে চলে এলাম, বোঝা গেল। তাহলে আলটিমেটলি এয়ারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল সেটা কমে গেল, কেন, সেটা দিয়েই তো আমি আলটিমেটলি কী তৈরি করলাম, এখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলাম, তাই না। সেই ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট তৈরি করি, তাহলে হিট দিই, তাহলে কী হবে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে এখানে কী তৈরি হচ্ছে, একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, মানে এটা হচ্ছে পিওর কার্বন ডাইঅক্সাইড যেটা আমি পাচ্ছি আলাদা করে। এটা কি হচ্ছে, এখানে এয়ারের মধ্যে আছে নাইট্রোজেন, অক্সিজেন সব কিছু আছে এর মধ্যে, বাট এটা কি, এটা হচ্ছে পুরো পিওর CO2, যেটা কোথায় পাঠাবো আমি, ইন্ডাস্ট্রিতে পাঠাবো। কী জন্য, আমার ইন্ডাস্ট্রিতে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসের জন্য পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আবার কি করা হচ্ছে, এই CO2 দিয়ে আমি কী তৈরি করলাম, CO তৈরি করলাম, ঠিক আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড আমি পেলাম, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে তৈরি হয়ে যাবে, CO2 সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে কার্বন মনোক্সাইড তৈরি হবে। সে কার্বন মনোক্সাইডটা কী করছি আমি, হাইড্রোজেনের সাথে যদি আমি বিক্রিয়া ঘটাই, তাহলে কী তৈরি, এখান থেকে অক্টেন, ঠিক আছে। এই অক্টেন যেটা আছে, এটা অক্টেন নাম্বার, যেটা আমি বলি ফুয়েলে থাকে, এই অক্টেন দিয়ে কী তৈরি, আলটিমেটলি জেট ফুয়েল বা নর্মাল ফুয়েল তৈরি করা যায়, ঠিক আছে। তাহলে জিনিস বুঝতে পারছিস কি, যে আমি এই প্রসেসে উইদাউট এনি নর্মাল যে পেট্রোল ডিজেল ছাড়া আমি একটা কী তৈরি করতে পারছি, ফুয়েল তৈরি করতে পারছি, যে ফুয়েলটার হাই অক্টেন নাম্বার হবে এবং সেটা নর্মাল ফুয়েলের থেকে বেশি এফিসিয়েন্ট হবে। আরেকটা কি অ্যাডভান্টেজ আমার, আমি যদি এই প্রসেসে যদি ফুয়েল তৈরি করতে পারি, সে ফুয়েলটা কি হচ্ছে, এই ফুয়েলটা কি হচ্ছে, আমি বার্ন করলাম, বার্ন করে ফুয়েলটা থেকে আমি কার্বন ডাইঅক্সাইড বের করছি আবার, তাই না। তাহলে অ্যাডভান্টেজটা হচ্ছে যে নেচারের যে কার্বন ডাইঅক্সাইড আছে এয়ারে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আমি অ্যাবজর্ব করলাম, অ্যাবজর্ব করে এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফুয়েল তৈরি করলাম, সেই ফুয়েলটাকে বার্ন করে আবার কার্বন ডাইঅক্সাইডকে আমি নেচারে ছাড়লাম। তাহলে আলটিমেটলি টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশন কত হলো, 0, তাই না। তো এটাকে বলা কি, কার্বন নিউট্রাল টেকনোলজি। এটা এখন খুব ডিমান্ডে চলছে। কার্বন নিউট্রাল মানে কি, আমরা নর্মালি দেখ, তোর ফ্লু গ্যাসটাও দেখালাম, ফ্লু গ্যাসের তো হয়ে গেল, বাট প্রবলেমটা কী হচ্ছে, প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে হচ্ছে তোর গাড়ি, তারপরে তোর বলতে পারিস যে ট্রাক, তাই না, লরি, এগুলোই ছাড়ছে, বা বাইক, এগুলোই ছাড়ছে, তাই না। তাহলে এখান থেকে যে এগুলোতে কেন ছাড়ছে, এখানে যে আমরা পেট্রোল বা ডিজেল ইউজ করছি, সেটা বার্ন হওয়ার পরে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা নেচারে ছাড়ছে। তাহলে আমি যদি এখানে যদি আমার ন্যাচারাল যে ফুয়েল পেট্রোল ডিজেল ইউজ না করে, আমি যদি এয়ারের কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে আমি যদি সেখান থেকে জেট ফুয়েল তৈরি করতে পারি, বা কোনো নর্মাল জেট ফুয়েল তো দামি হয়ে গেল, নর্মাল ফুয়েল তৈরি করতে পারি, সেই নর্মাল ফুয়েলটাকে যদি আমরা আমাদের বাইকে বা কার বা লরিতে যদি ইউজ করি, তাহলে কি হচ্ছে, সে বার্ন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, সে কিনে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি টোটাল কার্বন এমিশন কত হলো, 0 হলো। কেন, আমরা যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করলাম সে পরিমাণে ছেড়ে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার এটা ব্যালেন্স থাকছে, কোনো এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড আমি এমিশন করছি না, বোঝা গেছে। তো এটা এই জন্যই অ্যাডভান্টেজ আর ইম্পর্টেন্ট, বোঝা গেছে, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে। তো এখনকার দিনে কার্বন নিউট্রালও চাইছে না, এখন ওয়ার্ল্ড কী চাইছে, কার্বন নেগেটিভ, মানে আমি যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়বো তার থেকে বেশি অ্যাবজর্ব করবো, ঠিক আছে। তো আমার জন্য কার্বন নেগেটিভ হয়, জিরোটা না হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কার্বন ক্যাপচার টেকনোলজি। তো পুরো জিনিসটা লিখে নে।
এবার এবার ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এবার বলবো কার্বন ব্যাটারি। ইজি, কার্বন ব্যাটারি ইজি, খুব একটা কঠিন কাজ নয়। ওকে, সো নেক্সট হচ্ছে কি কার্বন ব্যাটারি। কার্বন ব্যাটারি হচ্ছে ফিউচার অফ ব্যাটারি ইন্ডাস্ট্রি। আজকে যা যা বললাম সবই ফিউচার। পিজো ইলেকট্রিক ওটা ফিউচার, যেহেতু ওটা আমরা দেখতে পাবো ইজিলি, ওটা হবেই। কার্বন ব্যাটারিটা ফিউচার কেন? কার্বন ব্যাটারিটা অলরেডি স্যামসাং তৈরি করে ফেলেছে, যেটা অলরেডি অনেক স্যামসাং স্মার্টফোনে আছে। কেন আমরা এখন বেশিরভাগই চাইছি কি ব্যাটারি হবে কি লংজিভিটি বেশি। আমি তোকে বলে দিচ্ছি, দেখ আমরা এখন ব্যাটারির মধ্যে কী চাইছি, ব্যাটারির মধ্যে চাইছি কি ফাস্ট চার্জিং, ঠিক আছে। সেকেন্ড কী চাইছি, এনার্জি ডেন্সিটি, হাই এনার্জি ডেন্সিটি হবে, তাহলে হাই লিখে দিচ্ছি, এনার্জি ডেন্সিটি হাই, ঠিক আছে। থার্ড কী চাইছি, থার্ড চাইছি আমি লংজিভিটি, লংজিভিটি। ফোর্থ কী চাইছি, ওয়েট, ঠিক আছে, ওয়েট। ওকে, সো এই চারটে জিনিস আমরা নর্মালি ব্যাটারির জন্য চাই, তাই না। এবার দেখ নর্মাল প্রবলেমটা কী হচ্ছে আমাদের এই ওয়ার্ল্ডে, এই নর্মালি কার্বন ক্যাপচারের জন্য বা কার্বন ডাইঅক্সাইডের জন্য নতুন কী তৈরি হচ্ছে, নতুন তৈরি হচ্ছে তোর ইলেকট্রিক কার বা ইলেকট্রিক ভেহিকেল, তাই না। তো দেখ ইলেকট্রিক ভেহিকেলের জন্য মেন প্রবলেম কী বলতো, মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি, তাই না। দেখ ইলেকট্রিক নর্মাল ভেহিকেল আছে, ঠিক আছে, সেখানে কী হচ্ছে পেট্রোল দিয়ে আমি চালাচ্ছি, সেটাকে ইঞ্জিন চালাচ্ছি, বাট কোনোভাবে যদি আলটিমেটলি কী হয় বলতো, নর্মালি পেট্রোল আছে, সে পেট্রোল কী করে একটা ইঞ্জিনকে রান করে, সেই ইঞ্জিনটা কোথায় লাগানো থাকে, অর্থাৎ মোটর বা জেনারেটর বা সামথিং কিছু থাকলো, তো শ্যাফটটাই ঘোরাচ্ছে। তাহলে আমি যদি এটাকে না ইউজ করে আমি কী করলাম, একটা ব্যাটারি থাকলো, সে ব্যাটারি কী করছে, একটা মোটর লাগিয়ে দিই যদি, তাহলে মোটরটা ঘুরলে কী হবে, শ্যাফট ঘুরবে, তাহলে গাড়ি এগোবে, তাই না। আর এই ব্যাটারি দিয়েই আমার কারের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো চালাতে পারবো। তাহলে এটার অল্টারনেটিভ পুরোটাই এটা, বাট প্রবলেমটা কি এই ইঞ্জিন আর মোটরের প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে কি পেট্রোলে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাই না। তাহলে এবার আমরা যদি একে রিপ্লেস করতে কী দরকার, আমার দরকার ব্যাটারি, তাই না। তো ব্যাটারিটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল জিনিস, ঠিক আছে। এবার যেমন প্রথমে বলেছিলাম আজকে আমি যে ইনভার্টার যারা আমরা কিনি, তাহলে এটুকু জানিস যে একটা ইনভার্টার টোটাল যদি 26,000 টাকা 25,000 টাকা কস্ট পড়ে, তো তার মধ্যে ব্যাটারির দাম কত, 16,000 টাকা। তো এখানে 5 নম্বর কি কস্ট, 16,000 টাকা কার কস্ট পড়ে, ব্যাটারি কস্ট পড়ে। মানে ইনভার্টার কিনছি যার মেন টেকনোলজির দাম 9,000 টাকা, ব্যাটারির দাম কত 16,000 টাকা। আবার এই ব্যাটারিটাকে আমি কী করছি 3 বছর পর ফেলে দিতে হচ্ছে, 3 বছর পর আমাকে রিপ্লেস করতে হচ্ছে, যেখানে ইনভার্টার 10 বছর চলে আছে, মানে ইনভার্টারের গ্যারেন্টি দেয় 10 বছর, বাট ব্যাটারি 3 থেকে 4 বছর, তাই না। আর 3 থেকে 4 বছর পর ফেলে দিতে হচ্ছে। বা ইভেন যারা ইলেকট্রিক স্কুটার যারা আছে না, তারা দেখবি 3 বছর পরে কি গাড়ি এক্সাইট হয় না খুব একটা বেশি, কেন ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। তো মেন প্রবলেম কি ব্যাটারি, আমাদের ওয়ার্ল্ডে ব্যাটারি টেকনোলজি খুবই নিম্ন লেভেলের, ঠিক আছে। তো এবার কী করা হচ্ছে, সেখান থেকে কী হচ্ছে ব্যাটারিকে আপগ্রেডেশন আনতে হবে, তাই না। তো কী বলছে এখান থেকে আসছে, গ্রাফিন ইউজ করে। গ্রাফিন কি, গ্রাফিন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ইয়ে, তাই না। তো গ্রাফিন ইউজ করলে আমি কী করছি, এগুলো থেকে সবগুলো থেকে আমি ঠিকঠাক আগাতে পারি, তাই না। এই সব কিছু আমি করতে পারবো, ঠিক আছে। দেখ এবার তো নর্মালি যে আমাদের কাছে কী আছে এখন আমরা ইউজ করি লিথিয়াম আয়ন ব্যাটারি, বা ইউজ করি কি লেড অ্যাসিড ব্যাটারি, এলইডি নয়, হ্যাঁ লেড অ্যাসিড ব্যাটারি, তাই না। তো আমরা নর্মালি লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করি বা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করি। প্রবলেমটা কি লেড অ্যাসিড ব্যাটারিতে, লেড অ্যাসিড ব্যাটারির প্রবলেম কি, স্লো চার্জ হয়, বাল্কি হয়, ঠিক আছে, আর দামটা অনেক বেশি দাম, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি কী হচ্ছে, এর থেকে সাইজটা ছোট, লার্জ সাইজ, বাট কি বাল্কি নয় একদম লার্জ সাইজ, বাট কি এর থেকে ফাস্ট, মানে কি ফাস্ট বলতে পারি, খুব বেশি ফাস্ট না, ফাস্ট চার্জিং হয়। আর কি এনার্জি ডেন্সিটি হয় 267 ওয়াট, এটাকে ঠিক করে লিখি দ্বারা। লিথিয়াম আয়ন ব্যাটারি কী হয়, এনার্জি ডেন্সিটি কি ওয়াট আওয়ার 267 ওয়াট আওয়ার পার কেজি, ঠিক আছে। মানে একটা 1 কেজির যদি ব্যাটারি তৈরি করি, সেই ব্যাটারিটা কত করবে 267 ওয়াট আওয়ার আমাকে পাওয়ার দেবে, ঠিক আছে। 267 বা 256 এরকম সামথিং থাকে, ঠিক আছে, বোঝা গেছে এটা। এবার দেখ আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে দেখ লেড অ্যাসিড, লেড খারাপ জিনিস। লিথিয়াম আয়ন, লিথিয়াম কি ইউজ করে বলতো, নিকেল, লিথিয়াম, কোবাল্ট, এই তিনটেই কিন্তু রেয়ার এলিমেন্ট আর্থের, তাই না। আর্থের 3টে রেয়ার এলিমেন্ট,
তাই জন্য কি দাম বেশি পড়ে কিনতে হয় আমাকে, তাই না? তাহলে দেখ এই তিনটে জিনিসের দাম বেশি, এর এনার্জি ডেন্সিটি কম, এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, ঠিক আছে? এনার্জি ডেন্সিটি কত 267, তার মধ্যে কী হচ্ছে লার্জ ব্যাটারি হচ্ছে, আর খুব ফাস্ট চার্জ, বাট খুব বেশি ফাস্ট নয়, ঠিক আছে? আর একটা প্রবলেম কি, আর মেন প্রবলেম হচ্ছে কি এই ব্যাটারিটা ব্লাস্ট করতে পারে। তোরা প্রায় দিনই শুনিস যে আজকে ফোন ফেটে গেছে, ফোন তো ফাটে না, ফাটে কি ব্যাটারি ফাটে, তাই না? বা এখনকার দিনে প্রায় শুনি টুকটুক যে গাড়িগুলো আছে বা টোটো গাড়িগুলো আছে সেগুলো ব্লাস্ট করে, কেন? তার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারিটা আছে সেটা ব্লাস্ট করে গেছে। তো মেন ইস্যু কি, সেফটি। তো লিথিয়াম ব্যাটারিতে সেফটিটা নেই, ঠিক আছে? তো এটা ব্যাটারি ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা, ঠিক আছে? তো তার জন্য কি হলো, তার জন্য আসছে কার্বন ডাইঅক্সাইডের ব্যাটারি। মানে এই যে কার্বন ডাইঅক্সাইড আমি পাচ্ছি না, এই কার্বন ডাইঅক্সাইডকে যদি কোনোভাবে যদি আমি ব্যাটারিতে ইউজ করতে পারি তাহলে কি তৈরি হবে, একটা ফিউচার, ব্যাটারি ফিউচার যে কার্বন ডাইঅক্সাইড ইউজ করি। ইভেন ইন্ডিয়াতে গিগাডাইন বলে একটা কোম্পানি আছে, নাম কি গিগাডাইন কোম্পানি আছে, যে কোম্পানিটা এই বছরের মনে ফোর্বের টপ 30 কোম্পানির মধ্যে নাম পেয়েছে, ঠিক আছে? ফোর্ব লিস্টের টপ 30 কোম্পানির মধ্যে নাম পেয়েছে। তো বুঝতে পারছি তো কতটা ইম্পর্টেন্ট কোম্পানিটা এখন এই ফোন তৈরি করে, ঠিক আছে? তো এরা কি করছে, এরা প্রথমবার কার্বন ডাইঅক্সাইডকে ইউজ করে ব্যাটারি তৈরি করছে, ঠিক আছে? তার অ্যাডভান্টেজটা কি, ফাস্ট চার্জিং, মানে এর থেকে ফাস্ট চার্জিং। এনার্জি ডেন্সিটি কত হচ্ছে, এর থেকে 7 টাইমস বেশি এনার্জি ডেন্সিটি লিথিয়াম আয়নের থেকে। ফাস্ট চার্জিং কত, 20 টাইমস বেশি। মানে একটা ফুল ফোনের যদি ধরি, ধর 5000 mAh এর ব্যাটারি 10 মিনিটে চার্জ করে দেবে, ইনভার্টার ব্যাটারি 15 মিনিটে চার্জ করে দেবে, ঠিক আছে? তো এতটাই ফাস্ট। তো 20 গুণ ফাস্ট চার্জিং, বা এটাকে বলা হয় সুপার ক্যাপাসিটার, যেটা তোদেরকে আমি ক্লাসে প্রায় বলি কি সুপার ক্যাপাসিটার, ঠিক আছে? তো ফাস্ট চার্জিং হচ্ছে। লংজিভিটি যদি বলিস এর থেকে 5 টাইমস বেশি লংজিভিটি, মানে এটা যদি 3 বছর এটা 15 বছর যাবে, ঠিক আছে? ওয়েট দেখ, এনার্জি ডেন্সিটি যেহেতু অনেক বেশি, তাই কি বলতে পারি কি এনার্জি ডেন্সিটি কত? এনার্জি ডেন্সিটি হচ্ছে 1800 সামথিং ওয়াট আওয়ার পার কেজি, প্রায় 7 গুণ, তাই না? তাই বুঝতে পারছি তো 1800 ওয়াট আওয়ার, মানে 1 কেজির একটা যদি ব্যাটারি হয় সেটা 1800 ওয়াট আওয়ার ব্যাটারি ইয়ে দেবে, ক্ষমতা দেবে। তাই বুঝতেই পারছিস যে সেম অ্যামাউন্টের যদি ব্যাটারির ক্যাপাসিটি থাকে, এটা কি হবে, এটা আমার হালকা হবে। তো এটা কি হচ্ছে তোর বাল্ক, হালকা মানে কি বাল্কি হবে না, তো এটা হচ্ছে স্মল ইন সাইজ, ঠিক আছে? আর কস্ট কি, তো দেখ আমার এখানে কি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে নিকেল, লিথিয়াম, কোবাল্ট তিনটেই আর্থের রেয়ার মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছিল, তাই কি এগুলো কিনতে হচ্ছিল দাম বেশি। বাট কার্বন ডাইঅক্সাইড কি সস্তা। তো কার্বন ডাইঅক্সাইড মানে বড় বড় পৃথিবীতে প্রচুর আছে, ওটা কমাতে হবে, উল্টো তোকে ইনসেন্টিভ দেবে, তাই না? তো কার্বন ডাইঅক্সাইডের দাম যেহেতু কম, তাই জন্য কি হচ্ছে কস্ট আমার লো, ঠিক আছে? তো এটা হচ্ছে কার্বন ব্যাটারির প্রপার্টিস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টোটাল কার্বন ব্যাটারি। এবার তুই একটা জিনিস বুঝতে পারছিস যে ব্যাটারি কেন বলছি, ব্যাটারি বলতে দেখ এই যত রিনিউয়েবল এনার্জি আছে প্রত্যেক করতে প্রায় ক্ষেত্রে ব্যাটারি দরকার, সোলারে ব্যাটারি দরকার, তাই না? যেন কেন, সূর্য সবসময় থাকবে না, পিজোইলেকট্রিক প্রবলেম আজকে ব্যাটারি দরকার, সোলার ভেহিকেল দরকার ব্যাটারি দরকার, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি দরকার, তাই না? ইভেন এখন ব্যাটারি ছাড়া কিছু হতেই পারে না, যেহেতু কি পোর্টেবিলিটি যদি আনতে হয় আমাকে, ব্যাটারি হচ্ছে মেন ফ্যাক্টর, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাটারি, ওকে? তো একে বলা হচ্ছে কি কার্বন ব্যাটারি। তো এগুলো লিখে নে। 3 মিনিট টাইম দিলাম, লিখে নে পুরো জিনিসটাকে। এবার লাস্ট যে টপিক পড়বো লিনিয়ার জেনারেটর আর সাস্টেনেবিলিটি, বা ওটা একটু হালকা ছোট্ট করে বলে দিচ্ছি আমি।
লিনিয়ার জেনারেটর। দেখ নর্মালি তোরা অলরেডি ইন্ডাকশন জেনারেটর, সিঙ্ক্রোনাস জেনারেটর পড়েছিস, তাই না? সো এখানে কী হয়, সেখানে কী থাকে, আমার কাছে কয়েল আছে, 3 ফেজে দেখাচ্ছে, সিঙ্গেল 3 ফেজে দেখাচ্ছে, কয়েল থাকে, এক্ষেত্রে এখানে একটা ম্যাগনেট আছে, ঠিক আছে? তো কী করা হয়, এখানে আমার একটা ম্যাগনেট থাকে, তাই না? তো ম্যাগনেট কি, ম্যাগনেটটা আমার রোটেট করানো হয় বাইরে কোনো প্রাইম মুভার দিয়ে। ম্যাগনেটে রোটেট করার জন্য কী হচ্ছে, রোটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেই রোটিং ম্যাগনেটিক ফিল্ড মানে কি, আমাদেরকে অলরেডি ফ্যারাডে বলেছে যে আমার কাছে যদি ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টরের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকে, তাহলে কী হবে, আমার কন্ডাক্টরের মধ্যে কী জেনারেট হবে, ইএমএফ জেনারেট হবে। এটা বলেছে অলরেডি, তাই না? এটা আমি কি 3 ফেজে পড়েছি। সিঙ্গেল ফেজ যদি বলি তাহলে কী হবে, ডিসি জেনারেটর পড়েছিলাম, নর্থ পোল সাউথ পোল, তাই না? এখানে আছে কন্ডাক্টর আছে, এখানে ধরো অলরেডি কন্ডাক্টর আছে একটা, ঠিক আছে? কী করলাম আমি, এটাকে আমি রোটেট করাচ্ছি, নর্থ পোল সাউথ পোল আছে, ম্যাগনেটের মধ্যে আমি রোটেট করাচ্ছি। রোটেট করলে কী হচ্ছে, আমার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, ঠিক আছে? তো একটা জিনিস কি বুঝতে পারছিস যে আমার যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টরের মধ্যে যদি আমার রিলেটিভ মোশন থাকে, তাহলে সে ইলেকট্রিসিটি জেনারেট করবে, ঠিক আছে? আর এগুলো রোটেশনাল মেশিন কেন, এগুলো সব রোটেট করে, তাই না? এটা কি বলেছি, লিনিয়ার জেনারেটর। লিনিয়ার জেনারেটর মানে কি বলতে চাইছি আমি, দেখ লিনিয়ার জেনারেটর, লিনিয়ার জেনারেটর তুই মানে বুঝতে কি, লিনিয়ার হবে, তাই না? তো লিনিয়ার মানে কি, প্রথমে একটা টিউব থাকবে, ঠিক আছে? এই টিউবের মধ্যে এই জায়গাটাতে আমার কয়েল থাকবে, ঠিক আছে? এই জায়গাতে কয়েল আছে, ঠিক আছে? আমি কি করলাম, আর এই জায়গাতে একটা আমি শ্যাফটকে রাখলাম, ঠিক আছে? এটাতে আমি শ্যাফটকে রাখলাম, ঠিক আছে? আর এটা কি বলতে, এটা মুভেবল, ঠিক আছে? আর এখানে কি থাকে, এখানে থাকে আমার এয়ার স্প্রিং। এয়ার স্প্রিং মানে কি বলতো, এখানে যে এয়ারটা যেহেতু মানে কি প্রেশার দিচ্ছি, তো কি প্রেশার দিলে কী হচ্ছে, জাস্ট লাইক বলতে পারি যে এয়ারও যদি থাকে, তো এয়ারে যদি প্রেশার দেওয়া হয়, তো প্রেশার বেড়ে আছে, তো আলটিমেটলিও উঠিয়ে দেবে, ঠিক আছে? তো যদি চাপা হয়, তো চাপলাম কী হলো, ধরে চেপে গেল, তো কী হবে, অটোমেটিক্যালি আবার এদিকে মুভ করবে, ঠিক আছে? তো এখানে কি থাকে আমার এয়ার স্প্রিং, ওকে? আর এই জায়গা থেকে আমার কি ইউজ করা হয়, এখান থেকে আমি কিছু এয়ারকে ইনজেক্ট করানো হয়, ঠিক আছে? আর এখানে কি থাকে, ম্যাগনেট, এটা ম্যাগনেট, ঠিক আছে? তো কাজ কী করে দেখ, আমার নর্মালি কী হলো, ধর নর্মালি এটা এই পজিশনে আছে, ঠিক আছে? তো কী করা হয়েছে, দেখ এখান থেকে যে এয়ারটা এসছে, এয়ারটা কী করছো, আলটিমেটলি এয়ারটাকে যদি ভালো করে তুই বোঝাই, দেখ এরকম দুটো জিনিস আছে, তাই না? আমি কি করলাম, আমি এখান থেকে এখানে যে এয়ারটা আসলো না, সেই এয়ারটাকে আমি কী করছি, এয়ারটাকে আমি এখান থেকে কম্প্রেস করলাম, ঠিক আছে? তাহলে দেখ এখানে ফুটোগুলো কি বন্ধ হয়ে গেছে, তাই না? ভালভগুলো বন্ধ হয়ে গেছে। তো ভালভ বন্ধ হয়ে এখানে যে এয়ারটা আছে, তো কী করলো, এয়ারটাকেও কম্প্রেস করে এইটুকু করে দিল। তাহলে বলতে পারি যে এখানে যে এয়ারটা আছে, সেই এয়ারের প্রেশারটা অনেক বেশি হাই হয়ে গেছে। ও কী করে চেষ্টা করবে, কি এই দুটোকে ধাক্কা মারা, ধাক্কা মানে কী করবে, এইদিকে ধাক্কা মেরে এই পয়েন্টে পাঠিয়ে দিল, ঠিক আছে? এবার যখন ধাক্কাটা ছিল না, তখন কি এই জায়গাটা ছিল, এখানে তো এয়ার আছে না, তো এই এয়ারটা কী করছে, যখন ধাক্কা লাগলো, এয়ারটা কী হচ্ছে, এয়ারটা সংকুচিত হয়ে কম্প্রেস হয়ে এই পয়েন্টে চলে এলো, তাই না? এবার যখন এটা কম্প্রেস হয়ে গেলো, এগুলোকে সিলিন্ডার, এগুলো ঠিক আছে? তো যখন এটা কম্প্রেস হয়ে গেলো, কী করবো, এদিক থেকে ধাক্কা মারবে, ধাক্কা মারলে কী আবার এই পয়েন্টে চলে এলো, ঠিক আছে? তো এখান থেকে এয়ার ঢুকছে, তো এয়ারটা ঢুকে কী হলো, এই জায়গাটা কম্প্রেস হয়ে গেলো, তো এই জায়গাটা এয়ার কম্প্রেস হয়ে গেলো, আবার কী করবে, আবার এই দিক থেকে আবার ধাক্কা মারবে, ঠিক আছে? তো এটাকে বলে কি, ফ্রি পিস্টন লিনিয়ার জেনারেটর, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, আমি এটুকু দেখতে পাচ্ছি কি, আমার আলটিমেটলি এই জিনিসটা এদিকে আর এদিকে মুভ করছে, তাই না? এগুলো হচ্ছে আমার ওয়াইন্ডিং, এগুলো ওয়াইন্ডিং, তাই না? তাহলে এখানে আমার ওয়াইন্ডিং লাগানো আছে, এখানে ম্যাগনেট লাগানো আছে। তো যখনই এটা রোটেট করবে, তাহলে কী আছে, কন্ডাক্টরটা ফিক্সড আছে, আমার ম্যাগনেটে রোটেট করছে, তাহলে অবভিয়াসলি এর মধ্যে কী তৈরি হবে, এখানে আমার ইলেকট্রিসিটি জেনারেট হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় কি, লিনিয়ার জেনারেটর। বোঝা গেল? আবার বলে দিচ্ছি, লিনিয়ার জেনারেটর মানে কি, এখানে কি আছে, একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে পিস্টন আছে, ঠিক আছে, সিলিন্ডার আছে, ঠিক আছে? তো আমি কী করলাম,
এখানে দুটো ভালভ আছে এয়ার ঢোকার জন্য, ঠিক আছে। তো কী হলো, এটা যখন মুভ করছে তখন কী হচ্ছে, এখানে এয়ারটা কম্প্রেস হচ্ছে। এয়ার কম্প্রেসে কি, এয়ার কম্প্রেস যখন কি ধাক্কা মারবে, তো ধাক্কা মারে কী হবে, একে পিছনে ছিটিয়ে দেবে। যখনই এদিকে আসবে কী হবে, এখানে এয়ার স্প্রিং কেন বলছি, এয়ারটা কম্প্রেস হয়ে যাচ্ছে, কম্প্রেস হয়ে কি এয়ারটা আবার কি এদিকে ধাক্কা মারবে, এদিকে ধাক্কা মারবে, তো আলটিমেটলি এটা মুভ করতে থাকবে। এটা মুভ করতে কী হবে, মুভ করলে কী হচ্ছে, ম্যাগনেটটা মুভ করছে কার মধ্যে, আমার কন্ডাক্টরের মধ্যে, তাই না। তো কন্ডাক্টরটা ফিক্স আছে, ম্যাগনেটটা ওয়েট করছে। তাহলে ফ্যারাডে কি বলেছে, ফ্যারাডে বলেছে যে মুভেবল কন্ডাক্টর অর তোর ফিক্সড ম্যাগনেট অথবা ফিক্সড কন্ডাক্টর মুভেবল ম্যাগনেট যদি থাকে তাহলে কী তৈরি হবে, ইএমএফ জেনারেট হবে। তাহলে এখান থেকে আমি ইএমএফ পাবো। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিনিয়ার জেনারেটর। অ্যাপ্লিকেশন কোথায়, অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েভ এনার্জিতে। ওয়েভ এনার্জিতে দেখেছিলি যে একটা এরকম জিনিস ছিল না, তাই না। তো এখানে তো গিম্বল ছিল, তাই না। তো আমি যদি এটা যখন এদিকে ওদিকে মুভ করবে তখন কী হবে, এদিকে পিস্টনগুলো মুভ করবে, তখন কী হবে, এখান থেকে এক্সি জেনারেট হবে, তাই না। এবার এই টেকনোলজি ইউজ করে ওয়েভ এনার্জিতে অনেক রকম করে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এটা দিয়ে আমি কী করতে পারি, লিনিয়ার জেনারেটর দিয়ে আমি ওয়েভ এনার্জিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি, যেটা ওয়েভ এনার্জি অলরেডি আমার পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা লিখে নে, 2 মিনিট টাইম দিলাম। তারপর আমি পড়াবো কি, সাস্টেনেবিলিটি রিনিউয়েবল প্রবলেম কি, জাস্ট একটা গল্প বলে দেবো 2-3 মিনিটে, দিয়ে আমার টোটাল সিলেবাসটা কমপ্লিট। তাহলে আমি তোদেরকে রিনিউয়েবল এনার্জি যে টোটালি যে 8টা ক্লাস নিলাম, ঠিক আছে, তাহলে আমার টোটাল সিলেবাসটা আমার রিনিউয়েবল এনার্জির কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে আমরা এতদিন ধরে কী দেখলাম, রিনিউয়েবল এনার্জি কী আছে, সোলার, ওয়াইন্ড, জিওথার্মাল, আমি যাভাবে পড়েছি আর কি, ওশেন, হাইড্রাল, টাইডাল, আর কী পড়লাম আজকে আমি, পিজো ইলেকট্রিক। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, তাই তো। দেখ, প্রবলেমটা হচ্ছে আমরা যত রিনিউয়েবল এনার্জি তৈরি করি না কেন, আমরা কোনো দিনই কনভেনশনাল যে এনার্জি সোর্স আমাদের কাছে আছে, কী কী আছে,
নিউক্লিয়ার পাওয়ার বা বল পেট্রোল বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট বা বলতে পারি যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওগুলোকে আমি ইউজ করতে পারবো না। কেন পারবো না? দেখ রিজনটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট যাই থাক না কেন, এটা কি আমাকে ব্যাকআপ হিসেবে ইউজ করা যেতে পারে বা এনহ্যান্স করতে পারে ক্যাপাসিটিকে, বাট আমি পুরোপুরি সোলার দিতে পারি না। কেন? রিজনটা হচ্ছে ধর সূর্য দুদিন বর্ষাকালে কি বর্ষাকালে সূর্য একদমই ওঠে না, বৃষ্টি পড়ে, তো সেই জায়গাতে আমার এখানে সোলার পাওয়ার প্ল্যান্টকে ইউজ করতে পারবো না। কেন? সোলার পাওয়ার প্ল্যান্ট একটা সিজনে পুরোপুরি অফ, বর্ষাকালে সোলার প্ল্যান্ট দিতে পারবে না। ঠিক আছে? উইন্ড কেন ইউজ করতে সবসময় উইন্ড সবসময় ইউজ করতে পারবো না? তার রিজনটা হচ্ছে যে উইন্ড পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমার হাওয়া সবসময় বয় না। ঠিক আছে? হাওয়া সবসময় ফ্লো করবে না, হাওয়া কখনো কখনো ফ্লো করে। হাওয়া নর্মালি জিওগ্রাফিক্যালি আছে যে কখন কোন দিকে ফ্লো করবে, তাই না? তো সেই হিসেবে দেখলে উইন্ড সবসময় ফ্লো করবে না, সব জায়গায় ফ্লো করবে না। তো উইন্ড এনার্জি সব জায়গায় আমি অ্যাপ্লিকেবল নয়। তো উইন্ড এনার্জিকে আমি কী করতে পারি? উইন্ড এনার্জিকে আমরা নর্মালি ইউজ করতে পারি, বাট লার্জ স্কেলে ইউজ করলে আমি এটাকে একবারে নর্মাল যে কনভেনশনাল এনার্জি সোর্স যেগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারবে না। উইন্ড এনার্জি যদি থাকে সেটা কী হতে পারে? অ্যাজ এ ব্যাকআপ হিসেবে ইউজ করা যেতে পারে, বা বলতে পারি কি সাইডে থাকলো। ঠিক আছে? জিওথার্মাল যেটা আছে সেটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে জিওথার্মালের সাইট আছে, মানে ইন্ডিয়ার মধ্যে যে বলেছিলাম যে লাদাখে আছে বা তোর বক্রেশ্বরে আছে, তো পার্টিকুলারলি কিছু কিছু জায়গাতে জিওথার্মাল প্ল্যান্ট আমরা পেতে পারি। এরকম নয় যে মুর্শিদাবাদ কলকাতা পেতে পারি না, তো ওখানে কী করে হবে? ওখানে আমরা কিন্তু ইউজ করতে পারবো না। তো জিওথার্মালটা পার্টিকুলারলি কিছু কিছু সাইটের জন্য এফেক্টিভ, সবার জন্য কিন্তু নয়। তো এটা একটা প্রবলেম। ঠিক আছে? ওশান তো জানিস যে সমুদ্র না থাকলে হবে না, তাই না? তো ওশানে তো দেখেছি যে ওশান পাওয়ার যেগুলো ছিল নর্মালি কী করে, নর্মালি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হচ্ছে ডাইরেক্টলি, কোনো নর্মালি ডোমেস্টিক পারপাসে ইউজ করা হয় না। আমি তোকে দেখেছিলাম যে ওশান পাওয়ার যেটা ছিল সেটা কী ইউজ করতাম? ওশান পাওয়ার দিয়ে হাইড্রোজেন, অ্যামোনিয়া এসব তৈরি করেছিলাম, তাই না? তো আমি ওশানকে ডোমেস্টিক ইউজ করছি না। ঠিক আছে? হাইড্রোল কি? বলেছি আমি হাইড্রোল ইউজ করা যেতে কি পিক পাওয়ার প্ল্যান্ট, মানে পিক লোডে আমরা হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট ইউজ করবো। কোনটা? সে বলেছিলাম না যে টাওয়ার যেগুলো ছিল, প্ল্যান্ট টাওয়ার যেগুলো ছিল সেগুলো কেউ পিক টাইমে করেছিলাম আমরা, সেটা হচ্ছে পিক টাইমে ইউজ করা যায় হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে? টাইডাল জানি যে টাইডাল পাওয়ার প্ল্যান্টও আমাদের কখনো ওই মধ্যপথে টাইডাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে পারে না, তাই না? তো এগুলো শুধু বিচ সাইডে হতে পারে বা কোনো যেখানে নদীর জোয়ারমুখ আছে সেখানে তৈরি হতে পারে। ঠিক আছে? তো এটাও জায়গার জন্য কিন্তু খুব প্রবলেম। ঠিক আছে? আর পিজো ইলেকট্রিক সবসময় ঠিক আছে, বাট প্রবলেমটা কি? তুই ধর বাড়িতে শুয়ে আছিস বা বাড়িতে বসে আছিস, তৈরি হতে পারে না। রাস্তায় তো হাঁটছে না, তৈরি হতে পারে না। অথবা রাস্তাতে তো যে গাড়ি না যায় তাহলে জ্বলবে না। তো এগুলো কি দেখ, সোলার এনার্জি এই যে রিনিউয়েবল এনার্জি গোটা আছে না, প্রত্যেকটা কিন্তু প্রচুর অ্যাডভান্টেজ আছে, বাট এগুলো কিন্তু পুরোপুরি আমাদের কনভেনশনাল এনার্জি সোর্সকে কিন্তু রিমুভ করতে পারবে না। তো এটা হচ্ছে মেন প্রবলেম। সাস্টেনেবিলিটি বলতে কী বোঝা যাচ্ছে? আমি যদি এগুলোকে পুরো লার্জ স্কেলে বাড়াই তাহলে আমার কাছে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে আমি যে কনভেনশনাল যে সোর্সগুলো আছে সেগুলোকে আমি কমাতে পারবো, বাট এগুলোকে আমি জিরো করতে পারবো। জাস্ট লাইক যে লস কমানো পসিবল, বাট জিরো করা পসিবল না। তো সিমিলারভাবে আমরা কনভেনশনাল সোর্সকে আমরা কমাতে পারি, বাট জিরো করা আমাদের পক্ষে পসিবল নয়। কেন? রিনিউয়েবল এনার্জি কিন্তু পুরোপুরি আমাকে ওকে রিপ্লেস করতে পারবে না। আবার যদি বলি দেখ এখানে যেগুলো আছে সেখান থেকে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে ন্যাচারালি কিন্তু কিছু কিছু প্রবলেম আছে। সোলার যদি করি তাহলে দেখ আমাকে অনেক জায়গাতে সোলার পাওয়ার প্ল্যান্ট ইউজ করতে হচ্ছে, তাই না? তো এখানে আমার কার্বন এমিশন কিছু নেই, বাট যদি বলি যে মরুভূমি ছাড়া যদি কোথাও ইউজ করতে হয় কি নর্মাল ল্যান্ডের উপরে এটা ইউজ করতে হচ্ছে, তাই না? এটা একটা প্রবলেম। উইন্ডের তুই জানিস উইন্ডের জন্য কি প্রচুর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে এটা, আবার উইন্ডের জন্য কি প্রচুর বড় বড় জিনিস টাওয়ারগুলো বানাতে হবে। ওকে, জিওথার্মাল তো বলেছি। আর একটা প্রবলেম কী বলতো, আর মেন প্রবলেম হচ্ছে যে এই যে রিনিউয়েবল এনার্জিতে যে পাওয়ার প্ল্যান্টে যে আমরা ইকুইপমেন্টগুলো ইউজ করি না, সেই ইকুইপমেন্টগুলো দেখ মেনলি মানে কোনো কোম্পানি তৈরি করে না। সেটা কী করতে হয়? সেটা স্পেশালি যদি অর্ডার দেওয়া হয় তাহলেই তৈরি করবে। কেন? এটা বিশাল পরিমাণে ভাস্ট কিছু নেই। দেখ থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রচুর আছে, মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে টারবাইনটা ইউজ করবো সেই টারবাইন যদি আমি কোম্পানি তৈরি করি সেটা যে কেউ নিতে পারে, প্রচুর আছে। বাট দেখ জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টে যে টারবাইনটা ইউজ করবে সেই টারবাইনটা তো অন্য ইউজ করবে না, বাট টাইডালে যে টারবাইনটা ইউজ করবে সেটা অন্য ইউজ করবে না। তো এখানকার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো পার্টিকুলারলি এই সব জবের জন্যই আছে। তো এগুলোর কাজটা খুব বেশি ভাস্ট নয়, তো এর ইন্ডাস্ট্রিও খুব কম। ঠিক আছে? তো এগুলো হচ্ছে টোটালি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর সাস্টেনেবিলিটি। ঠিক আছে? তো আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমরা কখনোই একে রিমুভ করতে পারবো না, বাট আমরা কি তৈরি করতে পারি? আমরা হাইব্রিড পাওয়ার সিস্টেম। হাইব্রিড পাওয়ার সিস্টেম মানে কি? কনভেনশনাল প্লাস নন কনভেনশনাল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিউচার। ওকে, তো এই নিয়ে আমি আমার বক্তব্য কমপ্লিট করলাম। আমার টোটাল রিনিউয়েবল এনার্জি ক্লাস কমপ্লিট। ঠিক আছে?
আশা করি তোদের খুব ভালো লেগেছে। যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে জানাস, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর কারো যদি কোনো জায়গায় কমপ্লেন থাকে বা কোয়েশ্চেন থাকে আমাকে করবি, ফোন নাম্বার তোদেরকে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে জানাবি, আমি তোদেরকে হেল্প করবো। ওকে, সো থ্যাংক ইউ।